তো তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে আমাকে বাঁচাতে। রাগ তোর বাঁচামরা। আমি তোকে কেন বাঁচাতে আসবো? আমি আসছি তারেক রহমানকে মারতে। জাহেদ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি এমন কাজ আর কোনো দিন করব না। ক্ষমা আর তোকে? তুই ভাবলি কি করে? প্রথমে আমি তোকে ফ্রেন্ড বানাতে চাইনি। তুই জোর করে হয়ে তারপর আমার বিশ্বাস অর্জন করে আমি কি কি করি সব এদের বলতি। তাও ঠিক আছে, কিন্তু তুই আমাকে কেমন মিথ্যা অপবাদ দিলি কেন, যার জন্য আমি আজ চাকরি হারা? জাহেদ, আমার ভুল হয়ে গেছি। আমি মন্ত্রী আর মন্ত্রীর ছেলের কথা শুনে সেনাবাহিনীর মেজরকে বলি তুমি আমাকে তার কই একটা ভিডিও এডিট করে ছবি দেখায়। বুঝলি মিথিলা, মেজর চার প্রথমে আমাকে অবিশ্বাস করে আমার থেকে ইউনিফর্ম খুললো, তারপর আমাকে জেলে দিল, আমাকে রিমান্ডেও নিছে। তারপরেও আমি স্বীকার করিনি, কারণ আমি তোর সাথে কিছু করিনি। তারপর অনেক কষ্টে আমি স্যারকে বুঝিয়ে বললাম, স্যার, যদি আমি কিছু করে থাকি তাহলে ডিএনএ টেস্ট করান। তারপর তোকে ডেকে এনে তোর চুল কেন নিয়েছিল জানিস? কেন? ডিএনএ টেস্ট করতে। তারপর ফলাফল আসলো আমি কিছু করিনি। তোকে তখন জেলে দিতে চেয়েছিল, বাট আমি মানা করি। আর আমি জানিও তুই এগুলো কার কথায় করেছিলি, কিন্তু এটা জানতাম না তুই মেয়ে হয়ে মেয়ে পাচার করতি। ছি, লজ্জা করে না তোর? জাহেদ, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দে প্লিজ। তোকে ক্ষমা করে দিলে আমি হাজার হাজার বোনের কাছে অপরাধী হয়ে যাবো রে। সুতরাং তোকে মরতেই হবে। এটা বলে জায়েদ মেয়েটাকে গুলি করে মেরে ফেললো। মাত্র দুইজন শেষ হলো। তোরা কোথায় পালাবি? আমিও দেখে নিব। এদিকে আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা বানালাম। তারপর নাস্তা নিয়ে সোফায় বসে টিভি অন করে নিউজ দেখতে লাগলাম। হঠাৎ একটা খবর শুনে মুখে খাবার আটকে গেল। আমি খবরে দেখতে পেলাম মন্ত্রীর ছেলেকে নাকি কে বা কারা নির্মমভাবে হত্যা করেছে। আমি অবাক হয়ে গেলাম। এত সিকিউরিটি থাকার পরেও কেমনে মন্ত্রীর ছেলেকে হত্যা করে? যাই হোক, এসব আজাইরা কথা বাদ দিয়ে আমি রেডিও অফিসের জন্য বের হলাম। অফিসে গিয়ে নিজের কেবিনে বসে কাজ করতে লাগলাম। হঠাৎ পিয়ন এসে ডেকে গেল, আমাকে নাকি ম্যাম ডাকছে। আমি আর দেরি না করে ম্যামের কেবিনে গিয়ে বললাম, ম্যাম আসবো? হুম, আসো। তারপর ম্যামের কথা মতো কেবিনে গিয়ে ম্যামের সামনে দাঁড়ালাম। এখন কি আপনাকে ইনভাইট করে বলতে হবে নাকি বসতে? বসো। আমি ম্যামের ধমক শুনে বসে পড়লাম। আজকের পর থেকে আমার রুমে আসতে তোমার অনুমতি লাগবে না, কেমন? এটা কি করে সম্ভব ম্যাম? এটা আমি করতে পারবো না। এই, তোর মুখ দিয়ে কি সারাদিন না ছাড়া হ্যাঁ বের হয় না? না মানে হ্যাঁ। চুপ বেয়াদব। আজ থেকে অনুমতি নিয়ে ঢুকলে তোর খবর আছে। এখন বল, তুই কালকে আমাকে ফোনে ম্যাম বললি কেন? তো ম্যামকে ম্যাম বলবো না তো কি বলবো শুনি? কেন বউ বলবি? বউ? সেটা না হয় বিয়ের পরে ডাকবো। এটাই বলে আমি মুখে হাত দিয়ে ফেললাম। এরে, কি বলতে কি বলে ফেললাম। কি 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 বললি আবার বল। কই কিছু না তো ম্যাম। কি জন্য ডেকেছেন সেটা বলেন। ওই, কথা ঘুরাবে না বলে দিলাম। তুমি আগে বলো আমাকে, কি বিয়ে টিয়ের কথা বলছিলা? আরে ম্যাম, আপনি হয়তো ভুল শুনেছেন। ও তাই? হুম। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। কিভাবে তোমার মুখ থেকে ভালোবেসে কথাটা বের করতে হয় এটা আমার জানা আছে। শোনো, এই নাও চাবি। গাড়ি বের করো গিয়ে। কেন ম্যাম? আবার কি কোনো মিটিং আছে নাকি? আরে না, তাহলে? বাবা বলছে আমাকে নাকি ছেলে একটা দেখতে আসবে, তার সাথে দেখা করতে যাচ্ছি। নীলার মুখে এমন কথা শুনে আমার বুকের মাঝে কেমন করে যেন মোচড় দিয়ে উঠল। তারপর আমি কাঁপা কাঁপা গলায় বললাম, ম্যাম, সেখানে আপনাদের মাঝে আমি গিয়ে কী করব? বরং আপনি যান, আমি কাজ করে অফিসের। তুমি এত কথা কেন বলো? যেটা করতে বলছি সেটা করো গিয়ে। তারপর আমি আস্তে আস্তে নিচে গিয়ে গাড়ি বের করলাম। মনটা ভীষণ খারাপ হয়ে গেল ম্যামের কথাটা শুনে। মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে। ম্যামকে নাকি একটা ছেলে দেখতে আসছে। আরে আমিও না পাগল, একটা ছেলে তো মাত্র দেখা করতে আসছে, বিয়ে তো আর হয়ে যায়নি। আহমদ, খুল খুল, এত অস্থির হোস না, আগে গিয়ে দেখ কী হয়, তারপর কিছু করা যাবে। এইসব বলে নিজেকে একটু স্বাভাবিক করলাম। একটু পর ম্যাম এসে আমার পাশে বসলো আর বলল, এই রেস্টুরেন্টে নিয়ে চল। তারপর আমি গাড়ি চালাতে লাগলাম। একটু পর রেস্তোরাঁয় চলে আসলাম। ম্যাম, আপনি ভেতরে যান, আমি গাড়ি পার্ক করে আসি, কেমন? ওকে, তাড়াতাড়ি আসবি বলে দিলাম। এটা বলেই নীলা গাড়ি থেকে নেমে চলে গেল। আর আমি গাড়ি পার্ক করে রেস্তোরাঁয় ঢুকে ম্যামকে খুঁজতে লাগলাম। হঠাৎ দেখতে পেলাম একদম কর্নারে নীলা ম্যাম এবং একটা সুন্দর ছেলে বসে বসে হেসে হেসে আড্ডা দিচ্ছে। এটা দেখে আমার একে তো হিংসা হচ্ছে, দ্বিতীয়ত ইচ্ছে করছে ছেলেটার সামনে গিয়ে একটা ঘুষি মেরে নাক ফাটিয়ে দেই। আর তৃতীয়ত আমার অনেক কষ্ট হচ্ছে ম্যামকে এভাবে অন্য ছেলের সাথে শেষে কথা বলতে দেখে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছি। হঠাৎ ম্যামের ডাক কেমন করে কাটলো। ওই আহমেদ, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? এদিকে এসো।
না না ম্যাম, আপনারা কথা বলেন, আমি অন্য কোথাও গিয়ে বসছি। তুই আসবি নাকি আমি আসবো সেখানে? থাক, আর আশা লাগবে না, আমি আসতেছি। এ বলে গুটি গুটি পায়ে ম্যামের দিকে গিয়ে ম্যামের পাশে বসলাম। আকাশ, এ হচ্ছে আমার পিয়ে আহমদ, আর আহমদ এ হচ্ছে আকাশ। আমার দিকে হাত বাড়িয়ে বলল কথাটা। হ্যাঁ ভাইয়া। আমিও হাই ভাই বলে হাত মিলালাম। আচ্ছা নীল, তোমরা কথা বলো, আমি একটু ওয়াশরুম থেকে আসি, কেমন? ওকে যাও। এটা বলতেই আকাশ চলে যেতে নিলে নীলা আমাকে বলল, আহমদ, ছেলেটা কেমন রে? হ্যাঁ ভালো ম্যাম। জানিস, ছেলেটাকে আমারও ভালো লাগছে। এখন তুই বল, কি করব? বাবাকে কি বলবো আমার ছেলে পছন্দ? ও, ছেলে আপনার পছন্দ হয়েছে? হুম। তাহলে আর কি করার, আঙ্কেলকে বলে দেন। আচ্ছা, সেটা না হয় বলতে পারবো। এখন বল, তুই কি খাবি সেটা অর্ডার দে। আমার পেট খারাপ করেছে, আমি কিছু খাবো না। তোমার আবার কি হলো? ম্যাম আপনি বসেন, আমি একটু ওয়াশরুমে যাই। এটা বলে সেখান থেকে চলে আসলাম। আসলে আমার কিছু হয়নি, আমার সেখানে থাকতে ইচ্ছে করছে না। নীলা যখন বলল ছেলেটা তার পছন্দ হয়েছে, এই কথাটা শুনে আমার কী যে কষ্ট হয়েছে সেটা একমাত্র আমি জানি। আমি আর কিছু না ভেবেই কোনো মতে সেখান থেকে, মানে ওই রেস্টুরেন্ট থেকে বের হয়ে বাসায় চলে আসলাম। তারপর নিজের রুমে দরজা বন্ধ করে কান্না করতে লাগলাম। জীবনে প্রথমবার কাউকে ভালো লাগলো, তাকে ভালোবাসলাম, কিন্তু আর পেলাম না। আগে জানতাম না যে না পাওয়ার কষ্টটা কতটা যন্ত্রণাদায়ক, সেটা আজ বুঝতে পেলাম। এখানে আমি কাউকে দোষ দেব না, আমি দোষ দেব নিজেকে। কারণ নীলা আমাকে বলেছে সে আমাকে ভালোবাসে, কিন্তু আমি একটু সময় নিতে চেয়েছিলাম। এই জন্যই মানুষ বলে সময় থাকতে সময়ের মূল্য দিতে শেখো, না হলে পরে পস্তাতে হবে। আমার সাথেও তাই হলো। এইদিকে নীলা আমার অপেক্ষায় বসে আছে, কখন আমি আসবো আর কখন অফিসে যাব। এতক্ষণ হয়ে গেল, হাদারামটা এখন আসলো না কেন? কি করছে ওয়াশরুমে বসে? এই দেখ, গাড়ির চাবিও টেবিলে রেখে চলে গেল। এই বলে নীলা আমাকে কল দিল, বাট কেউ ফোন ধরছে না দেখে নীলার আগে গজগজ করতে করতে ওয়াশরুমের দিকে যেতে লাগলো। তারপর সে একজন ওয়েটারকে ডেকে আমার ছবি দেখিয়ে বলল, ভাইয়া, এই ছেলেটাকে দেখে আসবেন ভেতরে আছে কিনা। ম্যাম, এই ভাইয়াটা তো অনেক এখান থেকে চোখ মুছতে মুছতে চলে গেল বাইরে। ও আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। এদিকে আমি ঠিক করলাম নীলার অফিসে আর যাবো না। যার জন্য অফিসে থাকতে চেয়েছিলাম সে তো অন্য কারো হয়ে যাবে, তার চেয়ে বরং ক্ষতিপূরণ দিয়ে চাকরি ছেড়ে দেবো। তার রুমে বসে বসে ভাবছে, আজ 2 দিন হয়ে গেল আহমদের কোনো খোঁজ খবর নেই। ফোন দিলে ফোন বন্ধ বলে। সব আমার জন্য হয়েছে। আমি একটু বেশি করে ফেললাম মনে হয়। তাড়াতাড়ি ছেলেটার মুখ থেকে ভালোবেসে কথাটা শুনতে চেয়েছিলাম, আর এখন 2 দিন ছেলেটার খোঁজও পাচ্ছি না। ছেলেটা আবার উল্টাপাল্টা কিছু করে ফেললাম না তো? না না, এটা হতে পারে না। অন্যদিকে নীলা ভাবছে আমি আবার খুঁজবো কী করে ছেলেটাকে, বাসা তো চিনি না। আচ্ছা জেরিন তো আমাদের বন্ধু, তাহলে ওই ডাইনির কাছ থেকেই আমাদের ঠিকানা বের করে নেই। কাল ওই ডাইনির থেকে আমাদের ঠিকানা বের করে নিয়ে তার কাছে সরি বলবো। এইসব নীলা একা একা বলতে বলতেই ঘুমিয়ে পড়ল। অন্যদিকে অর্থমন্ত্রী রিফাত রহমান তার ছেলেগুলোকে গালি দিচ্ছে। শালারা শুধু গিলতে পারে, কোনো কাজের না। এই আমার ছেলে মরছে, আজ 3 দিন হয়ে গেল, এখনো তোরা খুনিকে ধরতে পারলি না। কি কি করছিস তোরা? বস, যেখানে পুলিশ প্রশাসন বের করতে পারলো না কে খুন করেছে, সেখানে আমরা কেমন ন্যাক বলবো? এই কথা বলতে দেরি, কিন্তু ছেলেটার কপালে বুলেটে সে ঢুকতে দেরি হলো না। সাথে সাথে ছেলেটা মুখ থুবড়ে নিচে পড়ে গেল। আমার খেয়ে আমার পরে এখন বলে খুঁজে পাচ্ছি না। এই তোৎপর এমন লাশ পড়তে না চাইলে তোরা তাড়াতাড়ি আমার ছেলের খুনিকে আমার সামনে এনে দে। এটা বলতে সব ছেলে পেলে সেখান থেকে চলে গেল। এদিকে আমি আজ 2 দিন পর নিজের বাসা থেকে বের হলাম, উদ্দেশ্য অফিস। এই 2 দিনে নীলার জন্য অনেক কান্নাকাটি করেছি। এই 2 দিনে 5,000 টাকা খরচ করেছি শুধু সিগারেটের জন্য। পুরো ঘরে সিগারেটের গন্ধে টিকা যাচ্ছে না, এমন সিগারেট খেয়েছি। কি করব, কিছুতেই নীলাকে বলতে পারছি না। আজ 2 দিন ধরে অনেক কষ্টে নিজেকে বুঝিয়ে ঘর থেকে বের হলাম, কারণ যে যাওয়ার সে যাবেই, তাকে তো আর জোর করে আটকে রাখা যাবে না। রিজাইন লেটার আর একটা চেক নিয়ে নীলার অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। অফিস যেতেই সব স্টাফ আমাকে দেখে কেমন দৃষ্টিতে যেন তাকিয়ে আছে। আর থাকবে না বা কেন, কারণ আমার চুলগুলো অগোছালো, চোখ দুটো লাল রক্তবর্ণ ধারণ করে আছে। আমাকে দেখতে এক ভয়ঙ্কর গাঁজাখোরের মতো লাগছে। আমি সেদিকে তেমন খেয়াল না করে ম্যামের কেবিনের সামনে গিয়ে বললাম, ম্যাম আসবো? আসো। আমি দেরি না করে ম্যামের কেবিনে ঢুকলাম। নীলা আমার নাম ধরে জোরে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো আর কান্না করে দিল। এই, তুমি কোথায় চলে গেলে?
তোমাকে আমি শহরে তন্ন তন্ন করে খুঁজেও পেলাম না। জানো না, তোমাকে না দেখলে আমার দিন চলে না। আমি না একটু মজা করলাম যাতে তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা বের করতে পারি, আর তুমি অন্য কিছু ভাবলা আর রাগ করে চলেই গেলা। আর কোনো খোঁজ নাই। এমনভাবে নীলা জড়িয়ে ধরবে এটা আমি জীবনে ভাবতে পারিনি। আর কথাগুলো শুনে তো আরও অবাক হলাম। ম্যাম, আপনি এসব কী করছেন? ছাড়েন আমাকে, কেউ দেখলে অন্য কিছু ভাববে। না, আমি তোমাকে ছাড়বো না। যদি ছাড়ি তাহলে তুমি চলে যাবে। আরে বাবা, আমি যাব না, ছাড়েন আমাকে। তুমি সত্যিই যাবে না তো? সত্যি যাব না। এটা বলতেই নীলা আমাকে ছাড়লো। তখন আবার নীলা বলে উঠলো, এই কি করে রাখছো পুরো শরীরে? আর তুমি সিগারেট খেয়েছো? আমি নীলার কথা শুনে মাথা নিচু করে ফেললাম। এবার নীলা আমার কলার ধরেই, ওই তুমি সিগারেট খেলে কেন? কি করব? আমি তোমার মুখে আকাশ ভাইয়ের কথাটা শুনে আর মেনে নিতে পারছিলাম না, তাই তোমাকে বলতেই সিগারেট খেয়েছি। তো কে মেনে নিতে বলছে? যখন ভালোবাসি কথাটা বললে হতো, তা না করে চলে গেলে। কেউ নিজের ভালোবাসাকে অন্যের হাতে তুলে দেয়? আমি কি করব? জোর করে সব পাওয়া গেলেও ভালোবাসা তো পাওয়া যায় না। আর আমি তোমাকে ভালোবেসে বলি যে তোমাকে পেতেই হবে, তা তো না। ভালোবাসার মানে হচ্ছে প্রিয় মানুষের সুখ দুঃখ বোঝা। তাই ভেবে আমি চলে এসেছি। পাগল একটা তুমি, সত্যি। আমাকে এতটা ভালোবাসো? অনেক ভালোবাসি আপনাকে। আচ্ছা, তোমার হাতে এইসব কি? রিজেন লেটার। এই অফিস থেকে যাওয়ার চিন্তা করলে তো তোর খবর আছে। যাবো না তো কি করব? যার জন্য অফিসে চাকরি করতে চাই সে যদি অন্য কারো হয়ে যায়, তাহলে আমি থাকবো কেন? এই এই তুমি কার জন্য অফিসে ছিলা? কেন তুমি বুঝো না? তোমার জন্য। ওই হাতারাম, আমি বুঝি না নাকি? তুই বুঝতে চাইতি না যে আমি তোকে কতটা ভালোবাসি? আচ্ছা ম্যাম, আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন? কেন, বিশ্বাস হয় না? আচ্ছা চলো তাহলে, তোমার অবিশ্বাস আমি ভাঙাচ্ছি। এই বলে নীলা ম্যাম আমার হাত ধরে টানতে লাগলো। কোথায় যাব? কেন? কাজে অফিসে। কাজী অফিস মানে? সেখানে কেন? কেন আবার? আমরা বিয়ে করতে তোমাকে বিশ্বাস করাতে হবে না? থাক থাক, আর বিশ্বাস করাতে হবে না। আচ্ছা এখন তাহলে আমি আমার কেবিনে যাই। আগে বলো, নাস্তা করছো? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। চলো আমার সাথে নাস্তা করবা। কেন? আমি তো নাস্তা করেছি। চুপচাপ আমার সাথে নিচে চলো। আমি কিচ্ছু বুঝি না নাকি? তোর শরীরে অবস্থা দেখলেই বোঝা যায় তুই নাস্তা করছস নাকি করস নাই। চল। এই বলে নীলা আমার হাত ধরে টানতে টানতে কেবিন থেকে বের করে ক্যান্টিনের দিকে নিয়ে যেতে লাগলো। এদিকে ম্যামের এমন কাজ দেখে অনেকে ভাবতেছে আমার খবর আছে, আর অনেকে অন্য কিছু ভাবছে। চুপচাপ এখানে বসে থাক, আমি খাবার নিয়ে আসছি। একটু পর নীলা বিরিয়ানি নিয়ে আসলো। ম্যাম, আপনি বসেন, আমি হাত মুখ ধুয়ে আসি। ওই, তোর কোথাও যেতে হবে না, চুপচাপ বসে থাক, আমি তোকে খাইয়ে দিব। নীলার এমন কথা শুনে আমি তার দিকে হা হয়ে চেয়ে আছি। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? আমার কিন্তু লজ্জা করছে। ম্যাম আমাকে খাইয়ে দিলে অনেক অনেক কিছু বলবে, আমি বরং আমাকে আর বলতে না দিই। তুই যদি আরেকবার কথা বলিস তাহলে আমি তোর সাথে কথা বলবো না, ওই আকাশের সাথে কথা বলবো। নীলার মুখে আকাশ নামটা শুনে কেন জানি মনটা খারাপ হয়ে গেল। সরি সরি, আর এমন কথা বলবো না। এখন চুপচাপ ভালো ছেলের মতো বসে খাবারটা খাও তো। তারপর আমি আর কিছু না ভেবেই নীলার মুখ থেকে খাবার খাচ্ছি, আর নীলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। এইভাবে কি দেখছো? তোমাকে দেখছি। তাই এইভাবে দেখার কি আছে? সারা জীবন তো পড়ে আছে, তাই না? এই 3 দিন যে দেখিনি সেটা পুষিয়ে নিচ্ছি। ও মা, তাই বুঝি। নীলার সাথে কথা বলতে বলতে খাবার শেষ করলাম। তোমার আজ আর অফিস করতে হবে না, আজ বাসায় গিয়ে রেস্ট নাও, কেমন? ওকে ম্যাম। আরেকবার ম্যাম বলবি তো খবর আছে। আচ্ছা ম্যাডাম। কুত্তা, তুই আবার ডাকলি? আরে আপনি ম্যাম বলতে মানা করছেন তাই ম্যাডাম ডাকছি। তোকে কিছু ডাকতে হবে না, নীলা বলে ডাকলেই হলো। এখন সোজা বাড়িতে যাবি। আর হ্যাঁ, যদি সিগারেট খাইছিস তাহলে তোর খবর আছে বলে দিলাম। ওকে আমার মহারানী, আর খাবো না। এটা বলে নীলা গালটা টেনে দিলাম দৌড়। এদিকে নীলা আমার এমন কাজ দেখে একটা মুচকে হাসি দিয়ে বলল, হাদারাম একটা। আমি হাসি মুখে বাসায় এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আম্মুকে বলেছিলাম প্রতিদিন সেখানে যাব, বাট এখনও যাওয়া হয়নি। প্রায় 1 ঘন্টা পর আমার দাদুর বাসায় পৌঁছে গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল দিতেই কিছুক্ষণ পর আম্মু এসে দরজা খুলে দিল। কে আপনি? আম্মু, আমি আহমদ, তোমার ছেলে। কি আবল তাবল বলছেন? আমার কোনো ছেলে নেই আহমদ নামের। আপনি চলে যান। বুঝতে পারছি আমার আম্মু রাগ করেছে, তাই আম্মুকে পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, আমার লক্ষ্মী কিউট আম্মু, কত ভালো আম্মু। সরি, আমার অনেক কাজের চাপ ছিল তাই ফোন করতে ভুলে গেছি।
এই ছেলে, তোমার সাহস কম না? আমাকে জড়িয়ে ধরে কেন তুমি? আমি বলছি তো সরি, এই কান ধরলাম, দেখো উঠবসও করছি। এবার তো ক্ষমা করে দাও, এমনটা আর হবে না। আজব, আপনি এমন করছেন কেন? জানা নেই কথা নেই এইভাবে বাড়িতে ঢুকে এইসব করার মানে কি? ও সরি আন্টি, আমি ভুল জায়গায় এসে পড়েছি, বুঝতে পারিনি, সরি। এই বলে যখন চলে আসতে যাব তখন আম্মু পিছন থেকে বলল, খবরদার, আর এক পা সামনে দিলে তোর ঠ্যাং ভেঙে রেখে দেবো, তাহলে তোমার কষ্ট বেশি হবে, বুঝতে পারলে? সেটা আমি দেখে নেব। তার মানে তুমি আমাকে ক্ষমা করে দিছো? এটা বলে আম্মুকে জড়িয়ে ধরলাম। হয়েছে হয়েছে, আর ঢং দেখাতে হবে না। না খেয়ে না ঘুমিয়ে চেহারার কি হাল করছে। আর আমি তো সবসময় খাই, তুমি একটু বেশি বুঝো, বুঝলাম মো? মা তো, তাই একটু বেশি বুঝি। আচ্ছা রুমে যা, আজ তোর পছন্দের খাবার বানাবো। ওকে মাই সুইট আম্মু। এটা বলে আম্মুর গাল টেনে দিলাম আর মারলাম এক দৌড়। ওই হারামজাদা, দাঁড়া বলছি। আমার গাল টেনে দিয়া তাই না বুঝাবো আমি। এক দৌড়ে আব্বুর কাছে এসে আব্বুর সাথে কথা বলে আমার রুমে গেলাম। আমার রুমে গিয়ে চারপাশ দেখতে লাগলাম। এই রুমে ছোটবেলায় কত স্মৃতি, কত আবেগ জড়িয়ে আছে, তা আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি ভাবতে পারিনি আমি আবার আমার প্রিয় রুমে আসতে পারবো। যাই হোক, আমি ফ্রেশ হয়ে বিছানায় গাইলে দিলাম। আজ 3 দিন ধরে ভালোভাবে ঘুমাতে পারিনি, তাই নরম বিছানায় শুয়ে ঘুমিয়ে গেলাম। আলতাফ, কি খবর? পেলে মেয়েটা এবং মন্ত্রীর ছেলের খুনের কোনো আপডেট পেলি? না স্যার, কিছু তো পেলাম না। আমার মনে হয় কি স্যার, এটা কোনো প্রফেশনাল কিলার কাজ। দেখছেন না, কোনো প্রমাণ খুঁজে পেলাম না। তুমি ঠিক বলছিস। স্যার আমার মনে হয় কি, ওই দিন যেই খুনগুলো হয়েছে আর আজ সেগুলো হয়েছে সব একই লোকের করা। একটা জিনিস খেয়াল করে দেখবেন, সব খুন একই স্টাইলে করা হয়েছে। সেটাই ভাবার বিষয়। আচ্ছা, তুমি তারপরেও ভালোভাবে তদন্ত করো। এই দিকে মন্ত্রী সাহেব কিন্তু চাপ দিচ্ছে বারবার। ওকে স্যার, চেষ্টা করছি। অন্যদিকে একটা অন্ধকার রুমে 2 জন বসে কথা বলছে। স্যার, তার সাথে যোগাযোগ করার পথ সব বন্ধ করে দিয়েছে। এখন তাকে ছাড়া কিভাবে হবে? দেশের অবস্থা কি যে সে দেখছে না কতটা অপরাধ বেড়ে গেছে? স্যার, ভাই বলেছে দেশের যাই হোক তাতে আমার কি, তাকে যেন আর বিরক্ত না করে এটা বলে ব্লক দিয়ে দিছে। তোদের দ্বারা কিছু বেনা, যা করার আমি করতেছি। আমি মনের সুখে ঘুমাচ্ছি, এমন সময় আম্মু ডাক দিল। আমি ঘুম ঘুম চোখে বললাম, কি হলো, ডাকছো কেন? ঘুমোতে দাও একটু। হয়েছে, আর ঘুমাতে হবে না, তাড়াতাড়ি খাবার খেতে আসো। কি শান্তি! অনেকদিন হয়ে গেল মার কোলে মাথা রাখি না। মায়ের কোলে মাথা রাখলে আলাদা একটা শান্তি পাওয়া যায়, যে শান্তি আমার মনে হয় এই দুনিয়ার কোনো স্থানে পাওয়া যায় না। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো, বাবা উঠো, খাবার খাবি না? আমি বললাম, খাবো। তাহলে এইভাবে শুয়ে থাকলে হয়? আর একটু থাকি, অনেকদিন তোমার কোলে মাথা রাখা হয়নি। আম্মু একটা হাসি দিয়েই বলল, পাগল একটা। তারপরে এইভাবে আম্মুর কোলে কিছুক্ষণ মাথা রেখে আম্মুকে যেতে বলে আমি হাত মুখ দিয়ে নিচে গেলাম খাবার খেতে। খাবার খেতে গিয়ে দেখি দাদু খাবার টেবিলে বসে আছে। আমি দাদুকে কিছু না বলেই একটা চেয়ার টেনে বসে বললাম, আম্মু খাবার দাও। তুমি এখনো আমার উপর রেগে আছো? আজব, আমি কেন আপনার উপর রেগে থাকবো? দাদু ভাই, তুমি এমন করে কথা বলছো কেন? দেখো, তোমার এমন কথা বললে আমার কিন্তু কষ্ট হয়। তাতে আমি কি করব? আমার আহমদ, এইসব কি? দাদুর সাথে কেউ এভাবে কথা বলে? তাড়াতাড়ি ক্ষমা চাও দাদুর কাছে। থাক বাবা, তুই দাদু ভাইকে কিছু বলিস না। আসলে দোষটা সব আমারই। আমার সাথে এমন হওয়াটাই স্বাভাবিক। আমি খেয়াল করলাম দাদু এই কথাগুলো বলছে আর চোখের পানি পড়তেছে। আমি টেবিল থেকে উঠতেই, আহমদ, তোমার ওঠা লাগবে না, আমি চলে যাচ্ছি। এই বলে দাদু যখন উঠতে যাবে তখন আমি দৌড়ে দাদুর কাছে গিয়ে দাদুকে জড়িয়ে ধরলাম। দাদু, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি তুমি আমার কথাতে কষ্ট পাবে। দাদু প্লিজ আমাকে মাফ করে দাও। আরে দাদু ভাই, তুমি কান্না করছো কেন? আমি তো তোমার কথায় কষ্ট পাইনি। তাহলে তোমার চোখে পানি কেন? আর খাবার টেবিল থেকে উঠতে গেছিলে কেন? আরে এটা তো এমনি, বোকা ছেলে। এইটুকুতে এইভাবে কান্না করতে হয় বুঝি? তুমি জানো না তোমার চোখে পানি আমার সহ্য হয় না। আসলে আমি আমার দাদুকে অনেক ভালোবাসি, ছোটবেলা থেকেই দাদু আমাকে অনেক ভালোবাসতো। কিন্তু মাঝখানে কিছু ঘটনার জন্য দাদুর উপর একটু অভিমান জমেছিল। আরে তাই তো কান্নার অভিনয় করলাম। কি, আমার সাথে এত ধোঁকা? এটার জন্য তোমার শাস্তি পেতে হবে কিন্তু। ও মা, তাই বুঝি? তা দাদু ভাই,
তুমি আমাকে কি শাস্তি দিবা শুনি? বেশ, বেশি কিছু না, তুমি এখন আমাকে খাইয়ে দিবা, এটা হচ্ছে তোমার শাস্তি। বৌমা, শাস্তি তো বেশি হয়ে গেল। আচ্ছা, আমি দিচ্ছি। বৌমা, আমার নাতনি আর আমার জন্য খাবার দাও। ওকে বাবা, দিচ্ছি। এটা বলে আম্মু আমাকে আর দাদুকে খাবার দিল, আর দাদু আমাকে খাইয়ে দিতে লাগলো। তারপর সবাই মিলে হাসি খুশিভাবে আড্ডা দিয়ে খাবার শেষ করলাম। অনেক দিন পর এইভাবে খাবার খেলাম, যা আমার কাছে স্বপ্নের মতো লাগছে। এইভাবে আজকের দিনটা চলে গেল। রাতে বসে কম্পিউটারে গেম খেলছি, এমন সময় কে যেন ফোন দিল। বিরক্তি দিয়ে না দেখে ফোনটা তুললাম। হ্যালো, কে বলছেন? বাবা, এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে মিস্টার আহমদ চৌধুরী? মামা, মানে এসব কি বলছো নীলা? মানে হচ্ছে সকালে অফিস থেকে গেলা যে এখন রাত হয়ে গেল, অথচ আমাকে একবারও ফোন করলে না তুমি। সরি, আসলে এই কয়েকদিন ভালোভাবে ঘুমাতে পারিনি তো, তাই একটু ভালো করে ঘুমিয়ে নিচ্ছে আর কি। ও আচ্ছা, খাবার খেয়েছো? তুমি? এই তো মাত্র খেয়ে তোমাকে কল দিলাম। তুমি? ও তাই? আচ্ছা, ভাবছি কাল ঘুরতে যাব। তুমি কোথাও ঘুরতে নিয়ে যাবা বলো? ও মা, ঘুরতে যাবে কেন? কাল অফিসে বসবে না? অফিস অফিস করতে করতে ভুলে গিয়েছো কাল যে শুক্রবার। আচ্ছা, এখন কোথায় নিয়ে যাবা বলো? তুমি যেখানে নিয়ে যাবে সেখানে যাব। এইভাবে আর অনেক কথা বলে ফোন কেটে দিয়ে ঘুমিয়ে গেলাম। বস, আমি এই 2 মাস রফিক চৌধুরী চাঁদা দিচ্ছে না। তা একটা আমাকে আগে বলিসনি যখন, এখন বলছিস কেন? না মানে কি করব স্যার? কি করবি মানে? তার মেয়ে একটা বিদেশ থেকে আসছে না, ওকে তুলে নিয়ে আয়। বস, সে ছিলাম, বাট কোথায় থেকে মাস্ক পরা ছেলেটা এসে মেয়েটাকে বাঁচিয়ে নিয়ে যায়। ও তাই, বুঝতে পারছি। ওই শালার বাপের জন্য আমি প্রতিশোধ নিতে পারিনি, এখন ওই শালার জন্য। তোরা কিছু করতে পারছিস না? বস, আপনি কিছু বলছেন, আমি তো বুঝতে পারছি না। তোকে বুঝতে হবে, এখন শুধু সুযোগের অপেক্ষা কর। আর বাকিটা আমি দেখছি। ওকে বস। এইভাবে আর অনেক কথা বলে ফোন কেটে দিয়ে ঘুমিয়ে গেলাম। এটা বলেই ছেলেটা চলে গেল। আর এদিকে এসকে মদের ক্লাসে চুমুক দিতে দিতে বলল, তোদের কারণে আমার বাবা জেলখানাতে পচে গলে মরছে, আর আমি কিভাবে তোদের শান্তিতে থাকতে দিব বল? সেই দিন প্ল্যান ছিল তোদের 2 জনকে উপরে পাঠাবো, কিন্তু তোরা তো বেঁচে গেলি। তারপরে আমার একটু মনে শান্তি লাগলো মিরাজ চৌধুরীকে দেখে। সে পঙ্গু হয়ে গেল বেচারা। আর রফিক চৌধুরী, তুই একটু চালাক তাই না? সেই দিনের পর থেকে আন্ডার কভার গার্ড নিয়ে চলাফেরা করিস। বিদায় বেঁচে যেতি, কিন্তু তোর মেয়েকে বাঁচাতে সকালবেলায় সবার সাথে বসে নাস্তা করছিলাম, তখন দাদু বলে উঠল, তা দাদু ভাই, আমাদের অফিসে কখন জয়েন করতেছো? অফিসে জয়েন করবো মানে? আমি এখন কোনো অফিসে জয়েন করতে পারবো না। আহমেদ, তুই বাবার অবস্থাটা একটু দেখ। উনি কত বুড়ো হয়ে গেছে, এই বয়সে কি আর অফিস সামলাতে পারে? আচ্ছা, আর কয়েক মাস যাক, ততদিন না হয় দাদুই কষ্ট করুক। আমার আর কিসের কষ্ট? অফিস তো দেখে তোর ম্যানেজার আঙ্কেল, আমি একটু দেখে আসি আর কি। ও আচ্ছা দাদু, তোমার কি মনে হয় না ম্যানেজারকে পাল্টানো লাগবে? না মানে ম্যানেজার আঙ্কেলেরও তো বয়স হয়েছে, তাই না? সেটা তোকে ভাবতে হবে না, এখন সুন্দর মতো খা। আমি আর কিছু না বলে খেতে লাগলাম। তখন নিহাল বলে উঠল, ভাইয়া অনেকদিন ঘোরাঘুরি করা হয় না, আজ আমাকে নিয়ে ঘুরতে যাবে কিন্তু? আমি বললাম আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব। অনেকদিন আমিও ঘুরতে পারি না। নাস্তা করে ফ্রেশ হয়ে একবারে বের হবো। কেন ভাইয়া? আরে একেবারে নামাজ পড়ে আসবো তাই। ওকে ভাইয়া। তারপর সবাই খাবার খেয়ে যার যার রুমে চলে গেলাম। একটুবার ফ্রেশ হয়ে রেডি হয়ে 2 ভাই ঘুরতে বের হলাম। অনেকক্ষণ ঘোরাঘুরি করে 2 ভাই একটা রেস্টুরেন্টে গিয়ে নাস্তা করতে লাগলাম। হঠাৎ পেছন থেকে মেইলি কণ্ঠে কে বলে উঠলো, আরে আহমেদ, তুমি এখানে? মেয়েটার কথা শুনে আমি এবং নিহাল দুজনে পিছন ফিরলাম। তারপর দেখতে পেলাম এটা তো জেরিন। আরে জেরিন, তুমি এখানে? এই তো ছোট বোনকে নিয়ে একটু ঘুরতে আসলাম। তুমি? আমি সেই ছোট ভাইকে নিয়ে ঘুরতে আসলাম। আরে আয়েশা, তুমি? নেহাল, তুমি? এদিকে আমার ভাইয়ের এমন কথা শুনে তার দিকে তাকাতেই, আমার বোনের নাম আয়েশা। এটা তুমি কি করে জানলে? আরে আন্টি, আয়েশা তো আমার ক্লাসে পড়ে, তাই চিনি। ও আচ্ছা, তাহলে তোমরা একে অপরকে চেনো তাহলে? ভাইয়া। আরে জেরিন, দাঁড়িয়ে আছো কেন? বসো না, সবাই মিলে নাস্তা করি। এটা বলাতেই জেরিন আর তার বোন আমাদের টেবিলে বসে পড়ল। তারপর খাবার অর্ডার দিলাম।
একটু আবার নাস্তা আসতেই সবাই আমরা নাস্তা করতে লাগলাম। তা আহমেদ, তোমাকে তো অফিসে খুঁজেও পাওয়া যায় না, আবার কল করলেও ধরো না, কি ব্যাপার? আরে ম্যাম আমাকে অনেক চাপে রাখে, তাই পারি না দেখা করতে। কাজের চাপ নাকি অন্য কিছু? আরে যা, তেমন কিছু না, এমনি 2টা পোস্ট একসাথে সামলাতে হয়, বুঝতেই পারছো। বুঝলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে, জেরিন তোমরা তাহলে নাস্তা করো, আমরা আসি কেমন, নামাজের সময় হয়ে গেছে। যাও, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, বিল দিও না তুমি, আমি দিয়ে দিচ্ছি। আরে আরে, তুমি কেন দেবে? তোমরা যাও, আমি দেব। আমি আর কিছু না বলেই সোজা বিল দিয়ে নেহালকে নিয়ে বের হয়ে গেলাম। ভাই একটা কথা বলবো? বল। ভাবি কিন্তু সুন্দর আছে। ভাবি মানে? কে ভাবি? আরে কে আবার? ওই যে আয়েশার বড় আপু আর কি। নেহাল মার খাবি কিন্তু, ভাবি হতে যাবে কেন? সে আমার বন্ধু, বুঝলি? কেমন বন্ধু? আমি বুঝি। তুই চুপ করবি নাকি কানে নিচে দিব একটা? সত্যি কথা বলতে গেলে শুধু মায়ের ধমক দাও তুমি। এটা বলতে আমি নেহালের দিকে রাগি চোখে তাকাতে সে চুপ হয়ে গেল। একটু দূরে যেতেই নেহাল আবার বলে উঠল, ভাইয়া বলছে কি? বল, কি বলবি? না মানে তুমি যদি জেরিন আপুকে বিয়ে করো তাহলে কিন্তু আমার খরচটা কমে যাবে। কেমন খরচ কমবে তোর? না মানে তুমি যদি বড়টাকে বিয়ে করো আর আমি যদি ছোটটাকে করি। তবে রে ফাজিলের হাড্ডি, এটা বলে নেহালের কান ধরে টানতে লাগলাম। পাই ছাড়ো, লাগছে তো অনেক। লাগার জন্য তো কান ধরছি, হারামজাদা। আর বলবি এমন কথা? না ভাই, কমো না, প্লিজ কানটা ছাড়ো প্লিজ ভাইয়া আমার। নেহালের এমন আকুতি মিনতি শুনে কান ছেড়ে দিলাম। তারপর 2 ভাই আরও কথাবার্তা বলতে বলতে মসজিদে গেলাম। যখন নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা শুরু করলাম। কিছুক্ষণ পর বাড়িতে আসলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে বসতে ফোনটা বেজে উঠল। তাকে দেখি নীলা, রিসিভ করলাম। হ্যালো নীলা, বলো। তুমি কোথায় এখন? আমি তো বাসায়। তাড়াতাড়ি নদীর পাড়ে চলে এসো। এই সময় নদীর পাড়ে মানে কি? বিকেল হলে যাব। কুত্তা, তুই আসবি নাকি আমি তোর কাছে আসবো? শুধু ঠিকানা বল। আরে এমন রাগ করছো কেন? তোমার আশা লাগবে না, আমি আসতেছি। এটা বলে যেরকম ছিলাম সেরকমই বাড়ি থেকে বের হয়ে গেলাম। কিছুক্ষণ পর নদীর পাড়ে আসতেই নীলা আমাকে আবারও কল দিল। কি হলো? আসতে এতক্ষণ লাগে তোমার? আমি তো আসছি, তুমি আসছো কিনা বলো। আসলে বড় বটগাছটার নিচে চলে আসো। এই বলে নীলা ফোন কেটে দিল। তাই আমি দেরি না করে বটগাছের দিকে হাঁটা ধরলাম। বটগাছের কাছাকাছি আসতেই নীলাকে দেখতে পেলাম। সেই গাছটার নিচে বসে আছে, আর একটা নীল জামা পরে আছে। এতে নীলাকে যেন রকম সুন্দর লাগছে, যা বলে বোঝানো সম্ভব নয়। আপনাদের যদি আবার বলি আপনারা আবার নজর দেবেন, তাই আর বললাম না। এসে বলতে বলতে আমি নীলার সামনে চলে আসলাম। তুমি এসেছো? আসো, এখানে বসো। এই বলে নীলা আমার হাত ধরে টান দিয়ে নীলার পাশে বসালো। তা আহমদ সাহেব, আজ সকালবেলা কেমন কাটলো আপনার? ভালো কাটছে। ভালো তো কাটবে, এটা স্বাভাবিক। তা আপনাকে যে কোনো মেয়ের সাথে কথা বলতে মানা করছি, সেটা আপনার মনে ছিল না? মনে কেমনে থাকবে না, এটা তো আমার সবসময় মনে আছে, আর থাকবে। এই কথা বলতেই আমার সুন্দর লম্বা চুলগুলো ধরে টানতে লাগলো আর বলল, তাহলে ওই জেরিনের ঘুরছিলে কেন সকালে? আরে কই, আমি জেরিনের সাথে ঘোরাঘুরি করছি? আমি তো আমার ভাইয়ের সাথে ঘোরাঘুরি করছিলাম। তাহলে জেরিনের সাথে রেস্টুরেন্টে বসে হেসে হেসে কথা কে বলছিল? আমি বলছিলাম। কুত্তা, তোকে আমি বলছিলাম না তার সাথে মিশবি না? তুই মিশলি কেন? আরে আমি আমার ভাইয়ের সাথে নাস্তা করতেছি, কোত্থেকে জেরিন এসে আমার সাথে কথা বললো, তাই ভদ্রতার খাতিরে আমি তাকে বসতে বললাম। ওই ডাইনির কথা বললে তোকে কেউ কথা বলতে হবে নাকি? কারণ সে তো আমার ফ্রেন্ড। ও আচ্ছা, আমার থেকে তোর বন্ধু বড় তাই না? তাহলে থাক তোর বন্ধুকে নিয়ে। এটা বলে নীলা আমার চুল ছেড়ে চলে যেতে লাগলো। মেয়েটা অনেকটা বেশি অভিমানী, একটুতেই রাগ করে। এটা বলে একটা মুচকি হাসি দিয়ে নীলার পেছনে দৌড় দিলাম। এক দৌড়ে নীলার সামনে গিয়ে বললাম, এই তুমি আমাকে রেখে কোথায় যাচ্ছ? আজ ঘুরবে না? আমার সামনে থেকে সর। আর ঘোরার এত শখ হলে ওই ডাইনিকে নিয়ে ঘোর, আমাকে কেন বলছিস? আমি তোমাকে বলছি কারণ তুমি আমার হবু বউ, তাই। একদম ন্যাকামি করবি না। কে তোর হবু বউ? আমি কারো হবু বউ না, বুঝলি? এখন আমার সামনে থেকে সর বলছি। না, সরবো না। আগে আমাকে মাফ করো, তারপর সরবো। এই নীলা, সরি বলছি তো, আর কোনো মেয়ের সাথে কথা বলবো না। এই দেখো কান ধরছি। আমার কাছে কেন ক্ষমা চাইছিস? আমি কে তোর? তোর কাছে তো বন্ধুই বড়, তাই না? যা, তোর ওই ডাইনি বন্ধুর কাছে যা। আরে বাবা, তোমাকে সরি বলতেছি তো, আর এমন করবো না। এই দেখো কান ধরে উঠবস করছি, আর হবে না।
এটা বলে আমি নীলার দিকে তাকিয়ে উঠবস করতে লাগলাম, কিন্তু এই মেয়ে আমার দিকে একবারও তাকাচ্ছে না। আমি 5বার কান ধরে উঠবস করার পর পরের বার উঠবস করতে যাব তখনই নীলা একটা হাসি দিয়ে আমাকে বলল, এই শালা পাগল, কি করছো? আর উঠবস করতে হবে না, লোকে কি বলবে? না, আগে তুমি বলো আমাকে ক্ষমা করেছে কিনা, তারপর কান ছাড়ব। পাগল একটা, আমি তো তোমাকে ক্ষমা করব না, এবং এই অপরাধের শাস্তি আমি দিব, তাই কান ছাড়ো বলছি। শাস্তি দেওয়ার পর আমাকে ক্ষমা করবা? নীলা একটা মুচকি হাসি দিয়ে বলল, হ্যাঁ করব। এখন কান ছাড়ো। আমি সাথে সাথে কান ছেড়ে দিয়ে নীলাকে বললাম, এখন বলো কি শাস্তি দিবা? তোমার শাস্তি হলো আমার আর তোমার জন্য বাদাম নিয়ে আসবা, তাও 10 মিনিটে। হ্যাঁ? হ্যাঁ নয় হ্যাঁ, যাও যাও, তাড়াতাড়ি যাও, টাইম শুরু হয়ে গেছে। বাজে মাত্র 3টা, এই সময় বাদাম কোথায় পাবো? সেটা আমি কি করে জানবো? আর বাকি 9 মিনিট যাও, না হলে বুঝতেই পারছো। আমি দেরি না করে দৌড় দিলাম। অনেক কষ্টে বাদাম নিয়ে দৌড়ে আবার নীলার কাছে আসলাম। কয় মিনিট লেট করছো? এই তো মাত্র 20 মিনিট লেট। এটাকে কেউ মাত্র বলে? টাইম দিলাম 10 মিনিট আর লেট করছো 20 মিনিট। বাহ, কি করব, সহজে পাইনি তো। তাই বলে আমাকে 30 মিনিট দাঁড় করিয়ে রাখবা? তো দাঁড়িয়ে থাকতে কে বলেছে? গাছে নিচে বসে থাকো। হইছে, আর কথা না বলে বাদামের খোসা ছাড়িয়ে আমাকে খাইয়ে দাও। আমি আর কিছু না বলে নীলাকে বাদাম খাওয়াতে লাগলাম, আর নীলা আমার কাঁধে মাথা রেখে সামনে প্রকৃতি দেখতে লাগলো। আমার কিন্তু অনেক ভালো লাগছে। যদি প্রিয় মানুষটা কাঁধে মাথা রেখে হাতে হাত রাখে, তখন কার না ভালো লাগে আপনারাই বলেন। এইভাবে নীলার সাথে বিকাল পর্যন্ত ঘোরাঘুরি করে যে যার বাসায় চলে আসলাম। দেখতে দেখতে কেটে গেল 1 মাস। সবাই মিলে একদিন সকালে নাস্তা করছি, তখন আম্মু বলে উঠলো, বাবা, আমি আর কত নিচে আপনাদের রেঁধে খাওয়াবো? এখন কি আপনাদের নতুন কারো রান্না খেতে ইচ্ছে করে না? তুই সত্যি কথা বলছোস? এখন তোমার হাতে খেতে ইচ্ছে করে না? যদি নতুন একজনের হাতে খেতে পারতাম। ইস, এমন ভাব করছে যেন তাকে নতুন কাউকে আনতে বলছে। আমি আমার কথা বলছি না, আপনার গুণধর ছেলের কথা বলছি। আমি বুঝতে পারছি। তা দাদু ভাই, তোমার কি কাউকে পছন্দ আছে নাকি? তোমরা এসব কি শুরু করছো? আমি এখন বিয়ে করব না, আমাকে আরেকটু সময় দাও। দাদু, আরেকটু সময় দিলে পায়া বড় হয়ে যাবে, তখন কিন্তু পায়া বিয়ে করতে না পারলে আমার সমস্যা বেশি হবে। নিহালের কথা শুনে সবাই হাসলেও আমি তার দিকে রাগি চোখে তাকিয়ে আছি। তোর যদি পছন্দের কেউ থাকে তাহলে বলতে পারিস, না হলে আমাদের কিন্তু মেয়ে পছন্দ আছে, শুধু তুই রাজি থাকলে বল। বাবা, আমাকে 2 দিন সময় দাও। ওকে দিলাম। এই 2 দিনে কিছু করতে না পারলে কিন্তু আমরা কিছু করব। ওকে, তাই করো। তারপর সবাই যে যার মতো নাস্তা করতে লাগলাম। আমি নাস্তা শেষ করে অফিসের দিকে রওনা দিলাম। আসলে আমি চাইলেই নীলার কথা বলতে পারতাম, কিন্তু আগে নীলার কাছে জিজ্ঞাসা করতে চাইছি। তারপর অফিসে গিয়ে কাজ করতে লাগলাম। একটু নীলা অফিসে আসতেই আমি তার কেবিনে গেলাম। কি মিস্টার, কাজ না করে এখানে কেন? তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। কি কথা বলো? বাড়ি থেকে আমাকে বিয়ের কথা বলছে। আমার কথা শুনে নীলা হাসতে লাগলো। কি হয়েছে, হাসতেছো কেন? তুমি মেয়ে নাকি যে তোমাকে বিয়ের জন্য চাপ দিবে? আরে না, বাড়ির বড় ছেলে, এখন ভালো চাকরিও করি, তাই সবাই মিলে চাইছে যে আমি বিয়ে করি। ও তাই, তাহলে করে ফেলো। করে ফেলবো যদি তুমি রাজি থাকো। আমি কেন রাজি হব? আমাকে এখনো কি প্রপোজ করছো তুমি? না, করিনি। তাছাড়া বিয়ের কথা আমাকে না বলে আমার বাবাকে বলো, উনি সব দেখবে। এখন তাহলে তোমার বাবার কাছে যাই, চলো। থাক, আর তোমাকে কষ্ট করতে হবে না। মানে? কাল বাবা অফিসে আসবে, তখন যদি অফিসের সবার সামনে আমাকে প্রপোজ করতে পারো তাহলে আর কাউকে রাজি করাতে হবে না। আচ্ছা, তাহলে তাই হবে। ওকে মাই আবুল। তাহলে আমি এখন যাই বউ। থুকো ম্যাম। যাও, আর ভালো করে মন দিয়ে কাজ করো, কেমন? সেটা আর বলতে, এটা বলে নীলার কেবিন থেকে নিজের কেবিনে চলে আসলাম। এইদিকে জেরিন আমার দিকে প্রতিদিন এক মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে। সেটা আমি একটু খেয়াল করলেও তাকে বুঝতে দেয় না। যাই হোক, আমি আমার মতো অফিসে কাজ করতে লাগলাম। অন্যদিকে, হ্যালো। কি রে, শুনলাম তুই নাকি আগের 2 মাস এবং এই মাসে চাঁদা দিসনি? না, দেনি এবং দিব না। তুই কি করতে পারিস দেখব। আমি কি করতে পারি আর না পারি সেটা তুই ভালো করেই জানিস। তুই কি ভাবছিস, নিজের আশেপাশে আন্ডার কভার গার্ড রাখলে তোকে কিছু করতে পারবো না? পারলে করে দেখা। আরে তোকে কিছু করবো না, এটা তুই নিশ্চিত থাক। ক্ষতি তো করবো তোর মেয়ে আর তোর মেয়ের হবু জামাইয়ের। মানে? মানে খুব সোজা, তোর মেয়ে যাকে ভালোবাসে তাকে,
আর তোর মেয়েকে মারবো আর তোকে অনুভব করাবো কারো আপনজন হারালে কেমন কষ্ট হয়, যে কষ্ট আমি আজ 8 বছর ধরে পেয়ে যাচ্ছি। তোকে একটা কথা বলি, নিজের ভালো চাইলে আমার মেয়ের দিকে থেকে চোখ সরিয়ে নে, তা না হলে তুই কোথায় উধাও হবি সেটা তুই নিজেও জানবি না। মিস্টার এসকে, তুই মনে হয় আমাকে ধমক দিলি। তুই যেটা মনে করিস, জাস্ট আমি সাবধান করলাম। ভাবছিলাম আরও একটু সময় নিব, কিন্তু আজকে তোর মেয়ের কবরের জন্য জায়গা কিনে রাখিস, তা না হলে পরে কবর দেওয়া জায়গা পাবি না। এটা বলে এসকে ফোন কেটে দিল। আর এই খবরটা রফিক সাথে সাথেই কাকে যেন জানিয়ে দিল। এদিকে আমি সন্ধ্যা পর্যন্ত কাজ করে নীলা রুমে গেলাম। ম্যাম, আমার ছুটি লাগতো। কেন? বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। ও আচ্ছা, যাও। ধন্যবাদ জানো। ওই সাবধানে যেও কিন্তু। ওকে বলে বের হয়ে গেলাম অফিস থেকে। বের হয়ে একজনকে কল দিয়ে বললাম, তোরা সবাই তৈরি আছিস তো, মিশন আছে। এটা বলে ফোন কেটে একটা রিক্সা নিয়ে চলে গেলাম আমার বাসায়, যেখানে আমি একা থাকি। সেখানে বাসায় এসেই চিল মোডে গেম খেলতে লাগলাম। অন্যদিকে নীলা অফিস থেকে বাড়ি ফেরার পথে বেশ কয়েকটা গাড়ি তার রাস্তা আটকে ফেললো। এতে নীলা খুব বিরক্ত হয়ে গাড়ির হর্ন বাজাতে লাগলো, কিন্তু গাড়িগুলো সরার নামগন্ধই নেই। এদিকে নীলা ভয়ে গাড়ি থেকে বেরোতে পারছে না, কারণ তার উপর আরও 2 বার অনাকাঙ্ক্ষিতভাবে অ্যাটাক হয়েছে। তাই নীলা সেদিকে না গিয়ে অন্য রাস্তা দিয়ে যাওয়ার জন্য গাড়ি ঘোরাতে যাবে, তখন দেখতে পেল পেছনে কোত্থেকে 2টা গাড়ি এসে রাস্তা ব্লক করে দিচ্ছে। এটা দেখে নীলা ভয় পেয়ে গেল। তার এখন মনে হচ্ছে এখানে ভয়ঙ্কর কিছু একটা ঘটতে যাচ্ছে। তাও তার সাথেই নীলা এখন কী করবে বুঝতে পারছে না। সামনে পেছনে রাস্তা ব্লক, নেমে পালাতে গেলে আরও আগে ধরবে। এখন সে কী করবে এসব ভাবতে ভাবতে নীলা দেখতে পেল গাড়ি থেকে 10-12 জন লোক বেরিয়ে আসতেছে। তাদের হাতে আছে আধুনিক ভয়ঙ্কর অস্ত্র। এসব দেখে নীলার ক্রমশ হার্টবিট বাড়তে থাকে। এই বুঝি প্রাণটা গেল। নীলা দেরি না করে তার বাবাকে কল দিতে মোবাইল বের করে কাঁপা কাঁপা হাতে। নীলা কাঁপা কাঁপা হাতে তার বাবাকে কল দিতেই তার বাবা রিসিভ করতেই, হ্যাঁ হ্যালো বাবা, বাবা এখানে এদিকে রফিক সাহেব বুঝতে পেরে গেলেন তার মেয়ে এখন বিপদে। তাই সে দেরি না করে সবাইকে জানিয়ে দিল। রফিক সাহেব বাড়ি থেকে বের হয়ে গেল। আপনার এমন করছেন কেন? আমাকে যেতে দিন, আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। তুই ক্ষতি করিসনি তো কি হয়েছে, তোর বাপে তো করেছে। এখন বেশি কথা না বলে বের হতো দেখি। না, আমি বের হব না। হেল্প হেল্প, বাঁচাও, কেউ আছো? তোকে এখানে কেউ বাঁচাতে আসবে না। শুধু শুধু চিল্লিয়ে গলা খারাপ না করে ভালো মেয়ের মতো বেরিয়ে আয়। আরও জোরে কান্না করে দিল আর তাদের কাছে বলতে লাগলো, আমাকে ছেড়ে দিন প্লিজ। এই মেয়ে বাচ্চাদের মতো কান্না আশ্চর্য হচ্ছে না। দরজার আয়না ভেঙে দরজা খুলে ওই চেমড়িরে বাইর কর। ওকে ভাই। এই বলে একটা ছেলে হকি স্টিক দিয়ে যখনই গাড়ির কাজ ভাঙতে যাবে, তখনই একটা ছেলে অন্ধকার থেকে এসে বলল, আরে বস, কি করছো? এত দামি গাড়ির কাজগুলো ভাঙলে তো অনেক টাকা খরচ হবে। ছেলেটা এই কথা বলতে গুন্ডারা সবাই পিছন ফিরে তাকালো। কালো হুডি, মুখে মাস্ক পরা একটা ছেলে। কে তুই? আমি মানুষ। সেটা আমরাও দেখছি। এটা বল, তোর পরিচয় কি? আমার পরিচয় জেনে কি করবি? এমনিতে তোরা তো আর বাঁচবি না, তাই পরিচয় না জানা ভালো। ছেলেটার এমন কথা শুনে গুন্ডারা হাসতে লাগলো। আর এদিকে গুন্ডাগুলো পিছনে ফিরে কার সাথে কথা বলছে এটা দেখতেই নীলা গাড়ি থেকে একটু উকি দিতে লাগলো। একটা ছেলে গুন্ডাগুলোর সাথে কথা বলছে, আর সেই ছেলেকে দেখে নীলার যেন দেহে প্রাণ ফিরে এলো, কারণ এই ছেলে নীলাকে এর আগের বারও বাঁচিয়েছে। সবাই হাসা শেষ করে তাদের মধ্যে একটা ছেলে বলে উঠল, ভাই তুই বাংলাটা খেয়েছিস নাকি ইংরেজিটা? কিছু খাইনি। তাহলে এত আবল তাবল বকছিস কেন? আমাদের দেখছিস আমরা 15 জন আর তুই একা। যাও মোনা, তুমি তোমার লেভেলে দেখে পাও বাজাও করো। এখানে তোমার মতো বাচ্চা আসা ঠিক না। আর এইসব দেখে ছেলেটা একটা মুচকি হাসি দিয়ে বলল, কে বাচ্চা আর কে বড় সেটা একটু পরে বোঝা যাবে। এই তোরা শুধু শুধু এই আবালটার সাথে কথা বলে দেরি করছিস কেন? তোর 3 জন গিয়ে মেয়েটাকে ধরে আন, আর আমরা এটার পিনিক ছাড়াচ্ছি। ওকে ভাই, আপনারা এটা করেন। এই চল, আমরা ওই ফুলটুসিজের বের করে আনি। এটা বলেই 3 জন শয়তানে হাসি দিয়ে নীলার গাড়ির দিকে যেতে লাগলো। তোরা মেয়েটাকে তো দূরের কথা, তার গাড়িতে হাত দিলে তোদের খবর আছে। এদিকে সবাই তাদের আওয়াজ শুনে পিছনে ফিরে তাকাতেই দেখলো ছেলে 3টা মাটিতে পড়ে আছে এবং তাদের মাথা থেকে রক্ত বেয়ে পড়ছে। হা হা হা,
তোদের বলছি না, মেয়েটা তো দূরে থাক, তার গাড়িতে হাত দিতে পারবি না তোরা। এইবার সব গুন্ডা ছেলেটার কথা শুনে ছেলেটার কাছে দৌড়ে গিয়ে চারপাশ থেকে ছেলেটাকে বন্দুক তাক করে গিয়ে ধরে ফেললো। আর এটা দেখে নীলা আবারও ভয় পেয়ে গেল। এখন কি হবে? ছেলেটাকে তো সবাই ধরে ফেলেছে। নীলা ভয়ে আল্লাহকে ডাকছে, তাদের কাজকর্ম দেখছে। এদিকে ছেলেটা যেন কোনো ভয় হচ্ছে না, মনে হচ্ছে লোকগুলো বন্দুকের বদলে কলা ধরে আছে তার মাথায়। ভাই, এই ছেলেটার দেখে অনেক সাহস। এতগুলো বন্দুকের মাঝেও ছিটে ফুটো ভয় দেখছি না তার ভিতরে। কি রে, তোর তো দেখে অনেক সাহস, কিন্তু আফসোস এই সাহসের জন্য আজ তোকে মরতে হবে। হি 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 হি। তোরা আমাকে মারবি? তোরা? বিশ্বাস কর ভাই, এই বছরের সেরা একটা জোক ছিল। এটা তোর কাছের মজা মনে হয়? যখন বন্দুকের সব বিচি কপালে ভরে দিব, তখন মজা টজা একদম নিচ দিয়ে বের হবে। একবার পিছনে তাকিয়ে দেখ তো, কি দেখতে পাস? পিছনে কি থাকবে? আবার নাকি আমাদের বোকা বানাতে চাইছিস? আরে একটু তাকা, তারপর বুঝতে পারবি। ছেলেটার কথা শুনে সবাই পিছন ফিরে তাকাতে দেখতে পেল তাদের গায়ে লেজার পড়েছে। এটা দেখে ছেলেগুলো বলল, এইসব কি? এইসব কি দেখতে চাস তাই না? তাহলে দেখ। কিরে, তাই ছাগলগুলোরে একটু দেখা দে, তারা একটু দেখুক তোরা কে। ছেলেটার কথা শুনে অন্ধকার থেকে হুড় করে বেরিয়ে আসতে লাগলো স্পেশাল ফোর্স। তাদের হাতে ছিল ভয়ঙ্কর উন্নত মানের রাইফেল। এতগুলো ফোর্স দেখে ছেলেগুলো যা যা অবস্থা। সাথে সাথে গুন্ডাগুলো বন্দুক নিচে ফেলে দিয়ে ছেলেটার পায়ে পড়ে গেল। ভাই ভাই, আমাদের মাফ করে দেন, আমাদের ভুল হয়ে গেছে, এই ভুল আর হবে না। এটা বলতে ফোর্সের সৈনিকরা তাদের লিডারকে ছাড়া আর বাকি সবাইকে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। আর তারা আকুতি মিনতি করতে লাগলো, কিন্তু কে শোনে কার কথা? ছাগলগুলোকে মানে গুন্ডাগুলোকে কোথায় যেন নিয়ে চলে গেল। এইদিকে গুন্ডাদেরকে ধরে নিয়ে যেতে দেখে নীলা খুব খুশি হয়ে গেল আর ছেলেটাকে ধন্যবাদ দেওয়ার জন্য গাড়ি থেকে নামতে লাগলো। এইদিকে ছেলেটার পায়ে এখনো পড়ে আছে একটা গুন্ডা। বল, তোদের এখানে কেন পাঠিয়েছে? ভাই, এই মেয়েকে উঠিয়ে নিয়ে যেতে। কে বলেছে? ভাই এসকে বলেছে। এটা বলতেই ছেলেটা গুন্ডাটার মাথায় বন্দুক ধরলো। ভাই ভাই, আপনার দোহাই লাগে, আমাকে মারবেন না, আমি তো আপনাকে সব বলে দিয়েছি। আমি যখন সব জেনে গিয়েছি তখন তোকে বাঁচিয়ে রেখে আর কি করব? এমনিতে তোকে এসকে মেরে ফেলবে, তাই আমি তোকে মেরে ফেলছি, কেমন? না ভাই, আপনি এটা করতে পারেন না। আমি এটাই করব। ছেলেটা এই কথাটা বলতে যেই না গুন্ডাটাকে শ্যুট করতে যাবে, তার আগে গুন্ডাটা কোত্থেকে যেন ব্লেড দিয়ে ছেলেটা বন্দুকে থাকা হাতের কবজিটায় টান দিল। সাথে সাথে ছেলেটার হাত থেকে বন্দুকটা পড়ে গেল আর গুন্ডাটা দৌড়ে পালিয়ে গেল। এদিকে ছেলেটা সামান্য কাটলেও প্রচুর রক্ত বেরোচ্ছে। আর এটা দেখে নীলা দৌড়ে ছেলেটার কাছে চলে আসলো। এ কি, আপনার হাত থেকে প্রচুর রক্ত বের হচ্ছে? এটা বলে নীলা তার ওড়না ছিঁড়ে আমার হাত বেঁধে দিতে লাগলো। এইটা কি করছেন? এটা সামান্য কাটা, আমার কিছু হবে না। আপনি চুপ থাকেন, একদম আমাকে আমার কাজ করতে দেন। এটা বলে ছেলেটা চুপ হয়ে গেল আর নীলার দিকে একদিনে তাকিয়ে থাকলো। হঠাৎ ছেলেটার ধ্যানে ব্যাঘাত ঘটিয়ে নীলা বলে উঠল, আচ্ছা, আপনি কে যে আমার যখন বিপদ হয় তখনই আপনি আমাকে বাঁচাতে চলে আসেন? আপনার বিপদে না, আমি সবার বিপদে যাই, বুঝলেন? ও আচ্ছা, আমি কি আপনার মুখ দেখতে পারি? না না, এটা সম্ভব না। প্লিজ প্লিজ প্লিজ, একটিবার আপনার মুখটা দেখব। এটা সম্ভব না। আচ্ছা, আপনার নামটা বলেন। ওই যে আপনার আব্বু আপনাকে নিতে এসে গিয়েছে, যান, এখন আপনি নিরাপদ। এদিকে নীলার বাবা নীলার কাছে এসে, কিরে মা, তুই এখানে এত রাতে রাস্তার মাঝে একা দাঁড়িয়ে আছিস কেন? তার বাবার কথা শুনে নীলা দৌড়ে গিয়ে তার বাবাকে জোরে ধরে কান্না করে দিল। কিরে মা, কি হয়েছে? তারপর নীলা কান্না করতে করতে তার বাবাকে সব খুলে বলল। তা ছেলেটা কোথায়? আমি ছেলেটাকে একটা ধন্যবাদ দিতে চাই। বাবা, ছেলেটা তোমার আশা দেখে কোথায় যেন হারিয়ে গেল। ও আচ্ছা মা, এখানে আর দাঁড়ানো ভালো হবে না, চল আমার বাসায় যাই। ড্রাইভার চাচা, আপনি নীলার গাড়িটা নিয়ে যান, আমি নীলাকে নিয়ে আসছি। ওলে স্যার, আমি নিয়ে যাচ্ছি। তারপর রফিক সাহেব নীলাকে নিয়ে বাসায় চলে গেল। এইদিকে সকালবেলা ফ্রেশ হয়ে সুন্দর করে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে অফিস যেতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে অফিসে পৌঁছে গেলাম। অফিসে ঢুকিয়ে দেখি অফিসটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম আমার জন্য এসব করেছে, কিন্তু একজনের থেকে জানতে পারলাম আজ নাকি এই অফিসের 10 বছরের প্রতিষ্ঠা বার্ষিকী।
এটা শুনে হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, বিবাহবার্ষিকী এইসব শুনেছি, আজ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী শুনলাম। এসব ভাবতে হতে দেখলাম নীলা স্টেজে উঠে মাইক হাতে নিয়ে বলতে লাগলো, সম্মানিত আমাদের অফিসের কর্মরত সিনিয়র জুনিয়র কর্মকর্তাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের অক্লান্ত পরিশ্রম এবং মেধার মধ্যে দিয়েই আমাদের কোম্পানিটা এই 10 বছরের অনেক এগিয়ে গেছেন। আশা করি এইভাবে আরও এগিয়ে নিয়ে যাবেন। এইভাবে আর অনেক কথাই বলতে লাগলো, কিন্তু আমার সেদিকে কোনো খেয়াল নেই। আমি তাকিয়েছি নীলার দিকে। আজ নীলা কালো একটা শাড়ি পরেছে, মুখে হালকা মেকআপ, লম্বা কালো চুলগুলো আজ ছেড়ে দিয়েছে। তাকে দেখতে এক মায়াবী পরি লাগছে। এদিকে নীলা বলতে লাগলো, আপনারা হয়তো জানেন এখানে আজ এত আয়োজন কিসের, তবে এত আয়োজনের মধ্যেও এই অনুষ্ঠানটা আমার জন্য স্পেশাল। সবাই বলে উঠলো, কি ম্যাম? সবাই জানতে পারবেন, তবে আব্বু আগে কেকটা কেটে নিন, তারপর না হয় জানবেন। বাবা দেরি করিও না, কেকটা কাটো, আর আপনারা সবাই এখানে চলে আসেন। এইদিকে নীলার বক্তব্য শেষ হতেই আমার ঘোর কাটলো নীলার ধাক্কাতে। কি মিস্টার, এভাবে হা করে কি ভাবছেন? নীলার এমন কথা শুনে কি বলবো কিছুই বুঝতে পারছি না। কই কি শোনা? আমি ভাবছি আমার বউটা এত সুন্দর করে বক্তব্য দিতে পারে, সেটা আগে জানতাম না। শুধু বক্তব্যই চোখে পড়লো মনে হয়, আর কিছু বললো না? কিছু কি বলছো? না, কিছু বলিনি। আচ্ছা এখন বলো তো আমাকে কেমন লাগছে? মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে। বলার পর চোখ পড়লো, এতক্ষণ তো নজরই গেল না। আচ্ছা তুমি কি বিড়বিড় করে বলছো? যা বলো জোরে বলো। জোরে বলতে পারবো না, এখন চলো, বাবা কেক কাটবে সেখানে চলো। আর কাল কি করতে বলছি মনে আছে তো? আর এটা কি করে বলি বলো তো, আমার সব মনে আছে। তাহলে আর ঢং না করে স্টেজে চলো। এই বলে নীলা আমার হাত ধরে স্টেজে নিয়ে গেল এবং তার সাথে দাঁড় করিয়ে দিল। এদিকে আমাদের এমন হাসি খুশি কথা বলতে দেখে জেরিনে যেন সহ্য হচ্ছে না। ইচ্ছে করছে এক্ষুনি নীলাকে গলা টিপে মেরে ফেলতে। জেরিনের এমন জেলাস হওয়ার কারণ, সে আমাকে কলেজ লাইফ থেকে পছন্দ করে, কিন্তু বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হবে বলে আজও বলেনি। এদিকে রফিক সাহেব কেক কাটতে সবাই মিলে হাতের তালি দিয়ে অভিনন্দন জানালো এবং একে একে সবাইকে কেক বিতরণ করলো। তারপর সবশেষে নীলার মাইক্রোফোন হাতে নিয়ে বলতে লাগলো, অ্যাটেনশন গাইস, আমার সেই স্পেশাল মুহূর্তটা চলে এসেছে। আহমদ, আসো আমার সামনে। নীলার এমন কথা শুনে আমি একটু লজ্জা এবং নার্ভাস ফিল করলাম। কি হলো, আসো। তারপর আমি নিজের মধ্যে একটু সাহস জাগিয়ে নীলার কাছে গেলাম। এইবার সবার সামনে বলো তুমি আমাকে কি বলতে চাও। এটা বলতে আমি একবার সবার দিকে তাকালাম। কি হলো? হ্যাঁ বলছি। এটা বলে আমি পকেটে একটা আংটি বের করে হাঁটু গেড়ে বসে নীলাকে বলতে লাগলাম, চোখ ফেরাতে পারিনি তোমার দিকে তাকালে। অতি যত্নে পোষা মন পাখিটা সারাক্ষণ খোঁজে তোমাকে। একবার যদি বলো আমায় তোমায় ভালোবাসি, দেখবে হাজার বিপদের মাঝেও আমি তোমার পাশে আছি। এই নীল আকাশের নিচে আমার এই একলা মনে খোঁজে যে তোমায় সারাক্ষণে। তুমি কি আমাকে ধরা দিবা? এই নীল আকাশের মাঝে হাঁটবো দুজন খালি পায়ে, হাতে হাত রেখে শীতের সকালে শিশির ভেজা ঘাসে। আই লাভ ইউ নীলা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার এমন প্রপোজ করা দেখে সবাই অবাক, কিন্তু একজনের 2 চোখ দিয়ে অঝরে চড়ছে বৃষ্টির পানি। মনে চাপা কষ্ট রেখে আটকে রাখছে। সে আর কেউই না, সে হচ্ছে জেরিন। কারো দিকে কোনো খেয়াল নেই, সবাই তাকিয়েছে নীলার দিকে, শুধু নীলার জবাব শোনার জন্য। এদিকে নীলা আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে আমার দা আংটিটা নিল আর আমাকে বসা থেকে তুললো। এটা দেখে সবাই করতালি দিতে লাগলো। এইদিকে আমি খুশি মনে তাকিয়ে আছি নীলার দিকে, সে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে এমন একটা কাজ করবে নীলা, সেটা আমি জীবনে ভাবতে পারিনি। চলুন নীলা কি করেছে সেটা দেখে আসি। আমি যখন নীলার দিকে তাকিয়ে আছি তখন নীলা আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে হঠাৎ আমার গালে কষে একটা থাপ্পড় মেরে দিল। এটা দেখে যেমন আমি অবাক হলাম, তেমন সেখানে থাকা সবাই অবাক হয়ে গেল। পুরো অফিসটা একটু আগে কত কোলাহল ছিল, কিন্তু এখন নিস্তব্ধ নিশির রাতের মতো হয়ে গেছে। সবার মুখে কোনো শব্দ নেই, তাকিয়ে আছে আমাদের দিকে। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমি মনে মনে ভাবছি, আজ তো কোনো মেয়ের সাথে কথা বলিনি, তাহলে আমাকে সবার সামনে মারলো কেন? নীলা, তুমি আমাকে থাপ্পড় মারলে? আমার কথা শুনে নীলা বলল, তোকে মারবো না তো কি করবো? তোর মতো খ্যাত ছোট লোক গরিবের কেমনে সাহস হলো আমাকে প্রপোজ করার? মানে এসব তুমি কি বলছো নীলা? আমি ঠিকই বলছি। তোর কোনো যোগ্যতা আছে আমার সাথে প্রেম করার বা আমাকে বিয়ে করার? দেখো পাগলামো করো না সবার সামনে। এটা বলতেই নীলা আবার আমাকে থাপ্পড় দিল। ছোট লোক,
তোর সাহস কি করে হলো আমাকে পাগল বলার? তুমি এসব কেন করছো নীলা? আরেকবার যদি বাম ধরে ডাকছিস তো তাহলে তোর খবর আছে। কর্মচারীদের মতোই থাকবি, ম্যাম ডাকবি আমাকে। আর তুই কি যেন বলছিস? এইসব কেন করছি? এত তাড়াতাড়ি সব ভুলে গেলি? আমি তো জানতাম তুই আবুল, কিন্তু তুই এত বড় আবুল সেটা এখন জানতে পারলাম। কেন সেই দিনের কথা মনে নাই? আজ থেকে 2 মাস আগে তুই আমাকে পার্কে আমার বান্ধবী প্লাস সবার সামনে থাপ্পড় মেরে অপমান করেছিলি। সেই দিনের কথা মনে নেই তোর? হ্যাঁ আছে, কিন্তু কোনো কিন্তু না। আজ আমিও সেই অপমানের প্রতিশোধ নিলাম। দেখ, তাকিয়ে দেখ, সবাই তোর দিকে কেমন করে তাকিয়ে আছে। নীলার কথা শুনে আমি সবার দিকে তাকালাম। আমি অপমানিত বোধ করলাম। কি কিছু ফিল করলি? সেদিন আমিও ঠিক এমনভাবেই ফিল করছিলাম। আচ্ছা, তুমি যাকে এত ভালোবাসো তাকে সবার সামনে অপমানিত করতে একবারও ভাবলে না? ভালোবাসা? তুই কাকে ভালোবাসার কথা বলছিস? কেন আমাকে? আমি আর তোকে ভালোবাসি? আমার এত রুচি খারাপ হয়নি যে তোর মতো ছোট লোক খ্যাতকে ভালোবাসবো। নিজের চেহারা একবার আয়নাতে দেখেছিস? এতক্ষণ নীলা যেগুলো করলো সেগুলো তো আমার কষ্ট না হলেও এখন কেন জানি বুকের মাঝে একটা মোচড় দিয়ে উঠলো। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, তাহলে এতদিন এগুলো কি ছিল? এতদিন এগুলো নাটক ছিল, সব আমার সাজানো নাটক। আমি তোর সাথে নাটক করছি। তোকে যদি এমনি সবার সামনে থাপ্পড় দিতাম তাহলে তুই 2 দিন পর ভুলে যেতি। তাই তোকে প্রেমের জালে ফেলে সবার সামনে অপমান করলাম। এখন তুই আমাকে সারা জীবন মনে রাখবি আর আফসোস করবি আমি কার সাথে পাঙ্গা নিয়েছিলাম। বাহ বাহ বাবা, সামান্য 2-4টা থাপ্পড়ের জন্য এত কিছু? তোর কাছে এই থাপ্পড় সামান্য হলেও আমার কাছে অনেক। ইচ্ছে করছে আপনাকে 2টা থাপ্পড় দেই, কিন্তু আমি তো তোর মতো বিবেকহীন না। তাছাড়া তোর মতো অহংকারী মেয়েকে থাপ্পড় দিতে আমার লজ্জা করবে। সামান্য কারণের জন্য তুই আমার সত্যিকারের ভালোবাসা নিয়ে ছেলে খেলা করলি। থাপ্পড় দিবি? দে, এইবার থাপ্পড় দিলে তোকে এই দুনিয়াতেও খুঁজে পাবে না কেউ। তুই আমাকে মারবি? না, তোর মতো ছোট লোককে মেরে আমার হাত নষ্ট করতে চাই না। তোকে মারতে আমার এক ইশারাই যথেষ্ট। তা তো দেখতে পেলাম। আর তাছাড়া তোর মতো অহংকারী মেয়ের এমন কাজ ছাড়া আর কিছুই করতে পারবে না। আমার ভাবতে অবাক লাগে, আমি এমন একটা মেয়েকে ভালোবেসেছি যার অহংকার আর টাকার গরমে মাটিতে পা পড়ে না। তো অহংকার করব না? আমার অহংকার করার সামর্থ্য আছে তাই করছি। তোর মতো ছোট লোক টাকার মানে কি বুঝবি? তোরা তো 10 টাকার ফেলে খুশি। নীলার কথা শুনে একটা মুচকে হাসি দিলাম। আমার জীবনে অনেক ভুল করেছি, কিন্তু সেই ভুলগুলোর চেয়ে বড় ভুল করেছি তোর মতো অহংকারী মেয়েকে ভালোবেসে। হয়তো তোকে বলতে পারবো না, তবে তোকে আপন করব না। একদিন বুঝবি আমি তোর জীবনে কতটা ইম্পর্টেন্ট ছিলাম। আমি যাব তোর কাছে? আগে নিজের দিকে তাকিয়ে দেখ ছোট লোক, তারপর আমাকে তোর করতে আসিস। আর আমার এত খারাপ দিন আসেনি যে তোকে আমার জীবনে প্রয়োজন মনে করব। সেটা সময় বলে দেবে। এটা বলে সেখান থেকে চলে আসলাম। আমার যাওয়া দেখে নীলা হাসতে লাগলো আর জোরে জোরে বলতে লাগলো, ওই ছোট লোক, এগ্রিমেন্টের কথা মনে আছে তো? আমি সেদিকে কান্না দিয়ে চলে যেতে লাগলাম। এইদিকে আমি যেতেই নীলা সবাইকে বলে উঠলো, সবাই এখন যার যার কাজে যান। নীলার কথা শুনে সবাই যার যার কাজে চলে গেল। আর এতক্ষণ নীলার বাবা সব দাঁড়িয়ে তামাশা দেখছিল। বাবা, তুমি এখন বাড়ি যাবা নাকি আরেকটু থাকবা? আগে তুই কেবিনে আয়, তোর সাথে কথা আছে। এই বলে রফিক সাহেব নীলার কেবিনে চলে গেল। আর নীলাও তার বাবার পিছন পিছন তার কেবিনে চলে গেল। নীলা কেবিনে যেতেই তার বাবা তার সামনে এসে কষে একটা থাপ্পড় দিল। নীলা ছলছল চোখে তাকিয়ে বলল, বাবা তুমি আমাকে মারলে? আমাকে? মারলাম। তোকে যদি এই থাপ্পড়গুলো আরো আগে দিতাম তাহলে এই দিন আমাকে আর দেখতে হতো না। তুই আহমদের সাথে এমন করলি কেন? সে আমাকে সবার সামনে অপমান করছে, তাই আমিও ওই ছোট লোককে সবার সামনে অপমান করে প্রতিশোধ নিয়েছি। আচ্ছা বলতো, কেউ যদি তোর সামনে আমাকে গালি দেয় তাহলে তুই কি করবি? আমি তাকে মেরে ফেলবো। তাহলে ছেলেটা তোকে একটা থাপ্পড় দিয়েছে, এতে ওর দোষ কিসের? তার আগেও আমাকে। রফিক সাহেব তার মেয়েকে আর কিছু বলতে না দিয়ে আবারও থাপ্পড় দিল। ছি, আমার ভাবতে অবাক লাগে, তুই আমার মেয়ে, তোর মতো এত নিচু মানসিকতার মানুষ আমার মেয়ে বলে পরিচয় দিতে আমার লজ্জা করবে। বাবা, তুমি এই ছোট লোকটার জন্য আমাকে এমন কথা বলতে পারলে? তুই কাকে ছোট লোক বলছিস? তুই আজ যাকে ছোট লোক বলে অপমান করছিলি না, তার জন্য তুই আজ তাকে অপমান করতে পারছিস? মানেটা খুবই সহজ। কাল যে ছেলে তোকে বাঁচিয়েছিল না, সে ছেলে আর কেউ না, ওই আহমদই ছিল। শুধু কালকে না,
আরও 2বার যে তোর উপর অ্যাটাক হয়েছে না, সেখানেও তোকে ওই ছেলেটাই বাঁচিয়েছে। কি? না, এটা আমি বিশ্বাস করি না। তোর বিশ্বাস করতে হবে না। ওর সাথে দেখা হলে ওর ডান হাতে চেক করিস, দেখবি কালকের ক্ষতটা দেখবি। আর তুই যাকে ছোট লোক বলছিস না, সে কে জানিস? না। সে হচ্ছে সাসপেন্ড সিগারেট আর্মি অফিসার, যার নাম শুনলে সন্ত্রাসীরা ভয় কাঁপত। আর সে আহমেদপুর পুরো পরিবারের বডিগার্ড হিসাবে কাজ করেছে। আমাদের অফিসে কাজটাও শুধু সবাইকে দেখানো। তখন নীলা বলল, বাবা তুমি এসব কি বলছো? সব তোমার মাথার উপর দিয়ে যাচ্ছে। এইটুকুতেই এত অবাক? তার আসল পরিচয় শুনলে তো মনে হয় অজ্ঞান হয়ে যাবে। মানে আসল পরিচয় মানে? আসল পরিচয় হলো চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ চেয়ারম্যান। কি? আমাকে কি তোমার পাগল মনে হয়? এত বড় কোম্পানির মালিক হয়ে আমার কোম্পানিতে চাকরি করে? মজা করার আর সময় পেলে না বাবা? আমার মাথা না, তোর মাথা গেছে। আমি তো তোকে একটু আগেই বলেছি, সে আমাদের সিগারেট ভাবে প্রজেক্ট করতো। সেখানে তার লাভ কি? অনেক। এটা বলতে গেলে অনেক সময় হয়ে যাবে, অন্য একদিন বলবো। কিন্তু একটা কথা মনে রাখ, তুই তোর অহংকারের জন্য এমন মূল্যবান জিনিস হারিয়ে নিস না, অনেক চাইলেও পায় না। আর এদিকে নীলা মনে মনে ভাবছে, এত বড় একজন মানুষ আমার সামনে ছদ্মবেশে ছিল আর আমি একবারের জন্য বুঝতে পারিনি। আমার এখনো বিশ্বাস হচ্ছে না বাবার কথাগুলো। যতক্ষণ না আমি প্রমাণ পাবো না, ততক্ষণ আমি কিচ্ছু বিশ্বাস করতে পারবো না। কাল আসুক, তারপর দেখি কার কথা সত্যি, আমার ধারণা নাকি আব্বুর কথা। এইভাবে নীলা আর অনেক কিছু ভাবতে লাগলো। তখনই কেউ একজন দরজার ওপাশ থেকে বলে উঠল, আসতে পারি ম্যাম? আসো। তখন জেরিন নীলার কেবিনে ঢুকে পড়ল। তা কি কাজে এসেছো? ফাইল দাও। ফাইল? ম্যাম এই নিন কাগজ। আমি এই কাগজ দিয়ে কি করব? আরে আগে পড়ে দেখুন। জেরিনের কথা মতো নীলা পড়তে লাগলো। নীলা কাগজটা পড়া শেষেই জেরিনের দিকে তাকিয়ে থাকলো আর বলল, হঠাৎ রিজাইন দিলা কেন? যার জন্য এই অফিসে চাকরি করছিলাম সে নাই, তাহলে আমি থেকে কি করব? তুমি কার জন্য এখানে চাকরি করতে? কেন, ওই যে খ্যাত ছোট লোকটার জন্য। মানে বুঝতে পারলাম না। মানে খুব সহজ, আমি আহমেদকে ভালোবাসি, কিন্তু আহমেদ এটা বুঝতে চায় না, তাই তাকে ভালো সময়ে আরও বুঝতে এই অফিসে জয়েন করছি। কিন্তু আপনার জন্য তার পারলাম না, কারণ আপনি তাকে সব সময় কাজের উপর রাখতেন। তা তুমি এই ছোট লোকটার জন্য এত ভালো চাকরি হারিয়ে ফেলবে? আর এমনিতেই সে তো আবার কালকে অফিসে আসবে। আমার অফিসে চুক্তিবদ্ধ 6 মাসের, আর এর আগে সে এই চাকরি ছাড়তে পারবে না। আর তার আগে চাকরি ছাড়তে গেলে 50 লক্ষ টাকা দিতে হবে। কাকে আপনি ছোট লোক বলছেন? মাথা ঠিক আছে? ওর টাকা দিয়ে আপনার মতো 10টা কোম্পানি কিনতে পারে। আর বলছেন আপনার কোম্পানিতে সে আবার আসবে চাকরি করতে, তাও নিজের কোম্পানি রেখে? হ্যাঁ, নেশা কেটে গেলে আরও ভালো কিছু ভাবিয়েন। এটা বলে জেরিন কেবিন থেকে বেরোতে লাগলো। জেরিন দরজার সামনে গিয়ে আবারও বলতে লাগলো, ও হ্যাঁ, আমি তো আপনাকে ধন্যবাদ দিতে ভুলে গেছি। আপনি প্রপোজাল অ্যাকসেপ্ট না করে আমার কী যে উপকার করলেন, সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। এটা বলেই জেরিন চলে গেল। এদিকে নীলা ভাবতে লাগলো, তাহলে কি বাবার কথাই ঠিক? আমি কিছু ভুল করলাম? ধুর, আমি কি ভাবছি? যা করার পর দেখা যাবে, এটা বলেই নীলা কাজে মন দিল। এইদিকে আমি মন খারাপ করে নীলার কথা ভাবতে ভাবতে রিক্সা নিয়ে বাসার দিকে যাচ্ছি। কি নিখুঁত অভিনয়ে! রিনা খানকেও হার মানাবে, এত সুন্দর অভিনয় করছে। আমি এটা কল্পনাও করতে পারছি না। অপমান করার ইচ্ছে থাকলে অন্যভাবে করতে পারতো, কিন্তু ভালোবাসা নিয়ে ছেলে খেলা করলো। নীলা, তুমি আমার মনে থাকবে, কিন্তু হৃদয়ে না। তোমাকে হয়তো ভালোবেসে যাব, কিন্তু কাছে আনবো না। তোমাকে হয়তো সম্মান করব, কিন্তু বিশ্বাস না। এত সুন্দর অভিনয়, আহা! অভিনয় নারী সেরা রে। আল্লাহর কাছে একটা চাওয়া, তোমাকে যেন হেদায়েত দান করুক। আর যেখানে থাকো না কেন, ভালো থাকো। এসব নিজে নিজে ভাবছি, হঠাৎ দেখলাম রিক্সা চালক গাড়ি থামে দৌড় দিল। এটা দেখে কিছুটা অবাক হলাম। মামাকে ডাক দিতে যাব, তখনই সামনে চোখ গেল। আর এতে আমি কিছুটা অবাক হয়ে গেলাম, কারণ সামনে তাকে দেখি স্পেশাল ফোর্স আমাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। আপনারা এখানে? আমরা এখানে। তাই এইভাবে আমাকে চারদিক থেকে ঘিরে রাখার কারণ কি? বড় স্যারের অর্ডার আছে আপনাকে নিয়ে যাওয়ার। আমি কোথাও যাব না, আপনারা যেতে পারেন। আপনাকে আমরা আটক করছি কেন? দাওয়াতে নিয়ে যেতে নয়। ও, তা কোন অপরাধে? মন্ত্রীর ছেলের খুনের অপরাধে। এই তোমরা কি দেখছো দাঁড়িয়ে? অনেক ধরে নিয়ে চলো। তারপর আমাকে কিছু ফোর্স ধরে তাদের গাড়িতে উঠিয়ে
তাদের আস্তানাতে নিয়ে গেল। সেখানে নিয়ে যেতেই আমি তাদেরকে যখন কিছু বলতে যাব, তখন একজনকে দেখে আমি অবাক হয়ে গেলাম। মিস্টার জাহেদ হাসান বলবো নাকি মিস্টার আহমেদ চৌধুরী বলবো? মিস্টার সাবেক সাসপেন্ডেড সিক্রেট আর্মি অফিসার ওরফে সাবেক স্পেশাল ফোর্সের ক্যাপ্টেন। নাইম, তুই এখানে? আসলে নাইম ছিল আমার সহকারী ভাইস ক্যাপ্টেন। আর আমার পরিচয় তো আর নতুন করে দিতে হবে না, ইতিমধ্যে আপনারা জেনেই গিয়েছেন। চুপ, একদম চুপ। আমার নাম ধরার সাহস কি করে হয়? স্যার বলবি স্যার। আমি এখন স্পেশাল ফোর্সের ক্যাপ্টেন মোহাম্মদ নাইম। সাবধানে কথা বলবি। আমাকে থানাতে না নিয়ে গিয়ে এখানে আনার কারণ কি? অনেক কারণ, কইটা বলবো? সব বল। এক, তুই আমার ভাইকে মারলি। তোর ভাইকে? আর আমি কাকে মারলাম? কে আবার? যাকে তুই নির্মমভাবে হত্যা করেছিস, সে তারেক রহমান। তারেক তোর ভাই? তার মানে তুই মন্ত্রী রিফাত রহমানের ছেলে? কিন্তু আমি রিফাত রহমানের বড় ছেলে নাইম রহমান, আর আমার ছোট ভাই তারেক রহমান। তাহলে তুই সবাইকে তোর আসল পরিচয় দিলি না কেন? আমি আসল পরিচয় দিমু কেন? আমি তো এই চাকরি করেছি আমাদের ব্যবসার ক্ষতি না হওয়ার জন্য। তার মানে আমাকে জেলে দেওয়া মিথ্যা অপবাদেও তোর হাত ছিল? হাত থাকবে। মানি প্ল্যান তো আমিই দিয়েছি, কারণ তোর জন্য আমি ক্যাপ্টেন হতে পারলাম না। তুই আমার জুনিয়র হয়েও আমার সিনিয়র হয়ে গেলি, এটা কি করে মানতে পারি বল? আর তুই এটা কি করলি? আমার আদরের ভাইকে মেরে দিলি, তার আগে 100 কোটি টাকার মাল জব্দ করলি। তার মানে ডিপার্টমেন্টের সব খবর তুই লিক করতি? আমিই করতাম। আর এখন তো আর করা লাগবে না, কারণ খবর আমি বানাই। আর আমি তোদের মতো দেশদ্রোহীদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আগে তুই বেঁচে দেখা। ভাবছিলাম তুই সাসপেন্ড হওয়ার পর আমাদের পথের কাঁটা শেষ, কিন্তু তুই আমার মাল জব্দ করলি, তাও মানলাম। কিন্তু আমার কলিজার ভাইকে মারলি, তা মানতে পারলাম না। তাই তোকে মরতেই হবে। তোর ভাইকে তো মারতেই হতো। না জানি তোর ভাইয়ের জন্য কত মেয়ের জীবন নষ্ট হয়েছে, না জানি দেশের কত ক্ষতি হচ্ছে তোদের মতো অমানুষের জন্য। আমি এটা বলতে না বলতেই আমার গালে 2টা ঘুষি দিয়ে বলল, তোর সাহস কি করে হলো আমাকে অমানুষ বলার? আমাদের মতো ভালো মানুষ এই বাংলাদেশে আর পাবি না। এটা বলতে আমি তাকে বললাম, অক্থ, তোরা অমানুষ, তোরা হচ্ছিস দেশের রক্ষকের আড়ালে শত্রু। তাহলে বুঝতে পারলি? কিন্তু মোনা, বুঝতে তো তোমার অনেক দেরি হয়ে গেল। আমার একটা আফসোস কি জানিস? কি? বেচারা মরবি তো ছেঁকা খাওয়ার কষ্ট নিয়ে। আফসোস লাগে নিজের কাছের মানুষটাকে যখন সবার সামনে ভালোবাসি বলার পরেও তাকে ফিরিয়ে দিলি তো, ঠিক কিন্তু অপমান করে। এসব তুই জানলি কি করে? আমি জানবো না? সব তো আমার কথা মতোই হয়েছে, যদিও আমাকে এটা করতে অন্যজন বলেছে। মানে তোর কথা মতো? মানে আর কে বলেছে? যেহেতু এখন মরেই যাবি, তাই বলতে পারি। শোন তাহলে, আমার ভাই যখন মার্ডার হয়েছে শুনেছি, তখন আমার প্রথম সন্দেহ তোর ওপর। সেই দিন থেকেই আমি তোর ওপর নজর আর অনেক তদন্ত করতে থাকি। তারপর অপরাধী বের হলি তুই। তারপর ভাবলাম তোকে মেরে দেবো। আমি ভাবতে লাগলাম কিভাবে মারা যায়, কিন্তু কিছু পাইনি। সেদিন এসকে আমাকে ফোন দিয়ে বলে এটা করতে। আমি ছুট কাজ ভেবে মনে করলাম তোকে একটা ছেঁকাই দিয়ে দিই। ওই দিন রাতে অ্যাটাক হওয়ার কারণে তোমার জানু একটু ভয়ে ছিল, আর সেটার কাজে লাগিয়ে আমি তোর জানুকে বললাম তোমাকে মেরে ফেলবো যদি আমার কথা মতো না শুনে। তারপর আর কি, সে আমার কথা মতোই কাজ করলো। তার মানে নীলা এসব নিজে থেকে কিছু করেনি? না, আমার কথা মতো করেছে। যদি একবার সুযোগ পাই তাহলে তোকে এখানে পুঁতে রেখে দেব। আফসোস, আশাটা পূরণ হলো না। কিন্তু তুই একদম চিন্তা করিস না, আমি তোমার জানুকে দেখে শুনেই রাখবো নি। ওর দিকে তাকালে তোর চোখ তুলে ফেলবো। আমার ভাবতে অবাক লাগে, মৃত্যুর দরজায় দাঁড়িয়ে আছিস অথচ একটু ভয় পাচ্ছিস না। আমি কি তোর মতো কাপুরুষ নাকি যে ভয় পাবো? আমার কথা শুনে নাইম আমাকে মারতে শুরু করলো, আর মারতে মারতে আমার মুখ দিয়ে রক্ত বের করে দিল। এখন বল, মালগুলো কোথায় রাখছিস? বলবো না। বলবি না? না। আমি না বলতে নাইম রেগে যখনই আর কিছু বলতে যাবে তখনই তার মোবাইলের ফোন বেজে উঠল। এই, তোরা এই শালাকে মারতে থাক, আর ততক্ষণ মারবি যতক্ষণ সে সত্যি কথা না বলে। আমি কথা বলে আসি। এই বলে নাইম বাইরে চলে গেল। হ্যালো স্যার, বলেন। তোমার আপডেট কি? স্যার, এখন এইখানে পরিস্থিতি একদম ঠিক আছে। ওকে, আরও ভালো মতো তদন্ত করো। আর আমার কাছে খোঁজ মিলেছে
এসকে আজ রাতে বড় একটা কিছু করতে পারে, সাবধানে কাজ কইরো, যে কোনো কিছু হতে পারে। ওকে স্যার, আমি সব করব। ওকে, তোমার উপর পুরো বিশ্বাস আছে আমার। ফোন কাটতেই সাথে সাথে তার বাবাকে কল দিল। বান নাইম বল। বাবা, তোমরা যে আজ মাদক নিয়ে আসবে ঢাকায়, তা মেজর হালারপু জেনে গেছে। তাহলে কি করবো এখন? কি করবো মানে? আমি আছি, একটু দেখে শুনে কাজ করিও। এইদিকে আমি আমার কাজ করি। ওই শালারে আমি না আসা পর্যন্ত বাঁচিয়ে রাখ। ওকে বুঝতে হবে তো মরার যন্ত্রণা কত কষ্টদায়ক। আমি 20 মিনিট পর আসতেছি। ওকে বাবা, রাখি। ওকে, আর একটু খাতির যত্ন করে আসি, কেমন? যা। এটা বলে নাইম ফোন কেটে দিয়ে ভেতরে ঢুকতেই ভয় পেয়ে পেছনে চলে গেল। কারণ নাইম দেখতে পেল তার সব লোকের লাশ নিচে পড়ে আছে, কিন্তু আমি আগে যেমন ছিলাম তেমনই আছি। খিরে ভিতু, এইটুকুতে এত ভয় পেয়ে গেলি? এখানে যা হয়েছে তা দেখলি কি করতি? তুই এইসব কেমনে করলি? জানিস নাইম, তুই সিনিয়র হওয়ার পরেও আমাকে তোর সিনিয়র বানালো কেন জানিস? কারণ তোর মধ্যে যে নলেজ নেই যা আমার মধ্যে আছে, সেটার প্রমাণ বেশি দিতে হবে না। এটাই ধরে নে, প্রথম আমি সাসপেন্ড হইনি, আমি নিজে রিজাইন দিছি। তোরা মনে করছিস আমি সাসপেন্ড, আর এটা হচ্ছে তোদের প্রথম ভুল। কারণ আমি তোদের হাত থেকে নীলার পরিবার এবং আমার পরিবারকে বাঁচাতেই চাকরি ছাড়ছি। আর তোরা এটাও হয়তো জানিস না, আমার একটা নিজস্ব ফোর্স আছে। তার মানে তুই এতদিন ছদ্মবেশে সবাইকে রক্ষা করেছিস? হ্যাঁ, আর সবাই কেউ না, আমি নিজে কেউ। একটা ভুল কি জানিস? কি? তুই যখন আমাকে মারবি বলছিস তখনই মেরে দিতি, তাহলে তো তুই বাঁচতে পারতি না। কারণ আমার ফোর্স আমার প্রতি 5 মিনিট পর পর আপডেট জানতে চায়, আর যদি আমি আপডেট না দিই তাহলে আমার লোকেশন ট্র্যাক করে চলে আসে। আর তুই তো আমাকে এখানে 1 ঘন্টা ধরে আটকে রেখেছিস। তার অনেক আগেই চলে আসছিল, কিন্তু আমি তাদের কিছু করতে দিইনি, তাই তারা কিছু করেনি। কারণ তুই যে হিসেবে ইতিহাস বলতেছিলি তা আমি জানতেছিলাম, তাই। তোকে তখন মারিনি তো কি হয়েছে, এখন মারবো? আরে বন্দুক ঠিক করে ধর মিয়া, আমার গায়ে লাগবে না তো যদি এমন করে হাত কাঁপে। হ্যাঁ স্যার, হ্যাঁ আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ, আমি আর এমন কিছু করব না, প্লিজ স্যার, আমাকে একটিবার সুযোগ দিন। এদিকে আমি চুপ করে তাকাতেই নাইম তাড়াতাড়ি করে আমার বাঁধন খুলে দিল। তখন সাথে সাথে আবার আমার পায়ে পড়ে গেল। স্যার, আমি কথা দিচ্ছি, আমি সঠিকভাবে ডিউটি পালন করব। কোনোদিন দেশের সাথে বেইমানি করব না স্যার। হ্যাঁ, আমায় মাফ করে দিন প্লিজ স্যার। হ্যাঁ, আমাকে ক্ষমা করে দিন। তোদের মতো মানুষের কারণে আজ আমাদের দেশের এই অবস্থা। তোকে যদি আজ বাঁচিয়ে রাখি তাহলে আমি উল্টো দেশের সাথে বেইমানি করব। ভাই, একটিবার সুযোগ দেন। আচ্ছা, তার আগে বল, আমার বাবার অ্যাক্সিডেন্ট কেন করালি তোরা? ভাই, এটা করিয়েছে আমার বাবা আর এসকে মিলে। আপনার বাবা এবং তার বন্ধু রফিক সাহেব আর আমার বাবা ভালো বন্ধু ছিল, কিন্তু তারা জানতো না যে আমার বাবার ভালো মানুষের পিছনে একজন ড্রাগস ব্যবসা করত আর মেয়ে পাচারকারী। কিন্তু একদিন কেমন করে যেন সব জেনে যায়, আর আমার বাবাকে হুমকি দিয়েছিল যদি সে এসব না ছাড়ে তাহলে সব প্রমাণ পুলিশকে দিয়ে দেবে। এটার ভয়ে আমার বাবা আর এসকে মিলে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়, আর আপনার বাবা নিজের বন্ধুকে বাঁচাতে নিজের ক্ষতি বেশি করে ফেলে। ওদেরকে আমি ছাড়বো না। আচ্ছা, তার আগে বল, আমার দাদুকে আমার বাবার নামে ভুল বোঝানোর পিছনে কার হাত? এটাও আমার বাবার কাজ, কিন্তু কেন সেটা আমি জানি না। তোদের কারণে আমার সব স্বপ্নগুলো তছনছ হয়ে গেল। শুধুমাত্র তোদের কারণে আজ আমার বাবা ঘরে বন্দী। তোদের কারো বাঁচার অধিকার নেই। স্যার, আমি বলছি না, আমি নিজেকে শুধরে নেব, প্লিজ একটিবার ক্ষমা করে দেন প্লিজ স্যার। তোদের অবৈধ রক্তে বেইমানি লেখা আছে, বিশ্বাস করলে পাপ হবে। সো যা ভালো হওয়ার ওপরে গিয়ে ভালো হোস। আর কয়দিন পর তো তোর বাবা আর এসকেও আসবে, ততদিনে একা একা কাটা। হ্যাপি জার্নি বলে ওকে গুলি করে মেরে ফেললাম। এসব লাশ এক জায়গায় রেখে চলে আয়। এই বলে সেখান থেকে বের হয়ে বাইরে গিয়ে দেখি একটা বাগান বাড়ি। একটু পর আমার গার্ড আসতেই, থাক আমি হাসপাতালে যাব না, তোরা আমাকে আমার ফ্ল্যাটে নিয়ে চল। তারপর আমি গাড়িতে উঠে গেলাম আর আমার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এখনও যদি আপনারা আমার পরিচয় নিয়ে কনফিউশনে থাকেন তাহলে আমি আরেকবার ক্লিয়ার করে দেই। আমার আসল নাম যদিও আহমদ চৌধুরী, তবে আমি আর্মিতে জয়েন হওয়ার পর বড় স্যারকে বলে আমার ছদ্মনাম দিতে বলেছিলাম জাহেদ। আর প্রথমে মাদক জব্দ থেকে শুরু করে মন্ত্রীর ছেলে 2টাকে আমি মেরেছি, আর এখন বাকি 2টা মন্ত্রী আর এসকে নিয়ে কিন্তু ভাবার বিষয়, কারণ আমি আজও জানি না এই মালটাকে। এইসব ভাবছি তখন পকেটে থাকা ফোনটা বাজতে শুরু করলো। আমি ফোনের দিকে না তাকিয়ে বললাম, হ্যালো, কে বলছেন? তোর হতভাগা মা বলছি। কালকেও বাসায় আসলি না, আর এখনো পর্যন্ত কোনো খোঁজ পাচ্ছি না। কই তুই?
এই তো অফিসে। তুমি কেমন আছো? ভালো আর থাকি কই, আজকে আসবি? 3-4 দিন আসবো না। আর হ্যাঁ, বাড়ি থেকে কাউকে বেরোতে দিবা না, কেমন? কেন বাবা, কিছু কি হয়েছে? যেটা বলছি সেটা করো। বাই। আর আমার জন্য একদম চিন্তা করবো না, কেমন? আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকিস বাবা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলে ফোন কেটে দিলাম। তারপর বের হয়ে গেলাম। এত বড় একজন মানুষকে সবার সামনে অপমান করলাম, তাও আবার চাতা বলে। আহমদ কি আমাকে মেনে নেবে? এখানে তো আমার কোনো দোষ নেই। কেউ একজন আমাকে বলেছে এমন করতে, তা না হলে তো আহমদকে মেরে ফেলার হুমকি দিছে। আর আমি থাকতে আহমদের কিচ্ছু হতে দেব না, তাই এমন করছি। আচ্ছা, এসব কি আহমদ বিশ্বাস করবে? আমি তো তাকে অনেক কথা বলছি, আহমদ কি এমন করবে? আচ্ছা, আমার উপর রাগ করে যদি সে ওই ডাইনিকে অ্যাকসেপ্ট করে ফেলে, তখন আমার কি হবে? না, আমি এটা কিছুতেই হতে দিব না। আমি আহমদকে সব খুলে বলবো। যদি বিশ্বাস না করে তাহলে আমি জোর করে আমার অধিকার আদায় করব। তারপরেও আহমদকে আমি আমার করেই ছাড়বো। এদিকে রিফাত রহমান খুশি মনে তার ছেলের খুনিকে মারতে তার আস্তানাতে যাচ্ছে। একটু পর সে সেখানে পৌঁছে গেল। কি ব্যাপার, সব নিঃশব্দ লাগছে কেন? কারো কোনো আওয়াজ শুনতে পারছি না কেন? আচ্ছা, ভেতরে গিয়ে দেখি। এই বাইম, বাবা উঠ, দেখ আমি এসে গেছি। বাবা উঠা, উঠ না, আর রাগ করিস না, উঠ বলছি। দেখ আমি কিন্তু রাগ করব। আহমেদের বাচ্চা, তোর এত বড় সাহস, আমার 2 ছেলেকে তুই মেরে দিয়েছিস। আমি তোর বংশকে নির্বংশ করে দেবো। হ্যালো, বল রফাত। এসকে তাড়াতাড়ি লোক রেডি কর, আজ ওই আহমদ কুত্তার বাচ্চা বংশকে নির্বংশ করে দেবো। মানে কিছু তো বুঝতে পারছি না। আহমেদ তোর কাছে না বন্দি? এটা বলতেই রিফাত রহমান কান্না করে দিল। দোস্ত কি হয়েছে? এবার কান্না করছিস কেন? দোস্ত, আমার সব শেষ। ওই কুত্তার বাচ্চা আমার এই ছেলেকেও মেরে দিল। আজ আমি সন্তানহারা হয়ে গেলাম দোস্ত। কি বলিস এটা? আমি ঠিক বলছি। আমার 2 ছেলেকে ওই আহমদ মারছে। তুই ছেলেদের ডাকতে আজ ওর পরিবার আমি একদম শেষ করে ফেলব। এদিকে আমি আমার ফ্ল্যাটে এসে নিজের ট্রিটমেন্ট নিতে থাকি। একটু পর সব কিছু শেষ করে বিশ্রাম নিতেই বিছানায় গলিয়ে দিতেই ঘুম চলে আসলো। অনেক ক্লান্ত ছিলাম, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো কলিং বেলের আওয়াজে। আমি তো অবাক, কারণ আমার বাসায় কেউ আসে না, তাহলে কলিং বেল দিতেছে কে? তারপর এই সন্ধ্যাবেলায় আমি কিছু না ভেবে দরজার কাছে গিয়ে অবাক হয়ে গেলাম। আপনি? আমি এখানে? অবাক হলে নাকি? না, অবাক হব কেন? আপনি হচ্ছেন আর্মির মেজর, আপনার কাছে সব খবর থাকে। তা আপনি আমার বাসায় কেন? কোনো মানি? তোমার কি একটু দেশের জন্য মায়া নেই? দেশের কি অবস্থা দেখতে পারছো না? এইদিকে খানো, ওইদিকে খুন, অবৈধ ব্যবসা, টাকা পাচার, এভাবে হতে থাকলে তো দেশ একদম ধ্বংস হয়ে যাবে। তাই এখানে আমার কি করার আছে? আপনাদের তো স্পেশাল ফোর্স আছে, অভিজ্ঞ ক্যাপ্টেন নাইম রহমান এবং তার টিম। তারা কি করছে? কি আর বলবো, একটু আগে খবর পেলাম তারা সবাই একটা মিশনে গিয়ে মারা গিয়েছে। এখন কাউকে না পেয়ে আমার কাছে আসছেন, তাই না? না, তোমাকে আরো আগে থেকে খুঁজতেছি। তুমি এবং তোমার টিম যা করতে পারে সেটা কেউ করতে পারে না। তুমি যাওয়ার পর দেশে ক্রাইম বেড়ে গিয়েছে। তো তাতে আমার কি? তোমার কি মানি? তোমাকে এখন দেশের প্রয়োজন। ওই এসকে নামক মাফিয়াকে শেষ করতে তুমি ছাড়া কেউ পারবে না। প্লিজ তুমি আবার জয়েন করো। না স্যার, আমি আর ওই কাজে জয়েন করব না, আপনি আসতে পারেন। প্লিজ আহমদ, এমন করো না। তুমি না ছাড়া ওই এসকে থামাতে কেউ পারবে না। তোমাকে আমাদের প্রয়োজন, প্লিজ জয়েন করো। কেন আমি জয়েন করব? হ্যাঁ, প্রথমত আমি কোনো দোষ না করার পরেও একটা মেয়ের মিথ্যা অপবাদে আমি আপনাদের কাস্টডিতে ছিলাম। সেখানে আমাকে অনেক টর্চার করা হয়েছে। আমি বলেছি আমি নির্দোষ, কিন্তু তারা কিছুই মানতে চাইছিল না। তারপর আমার কথা মতো যখন আমি নিজেকে নির্দোষ প্রমাণ করলাম, তখন আবারও আমি কিছু না বলে চাকরিতে জয়েন করে নিজে সর্বোচ্চটা দিলাম। এতে আমার প্রমোশন হলো। কিন্তু প্রমোশন দিয়ে কী করবো বলেন? আমরা সে দেশের রক্ষা, দেশের নাগরিকের রক্ষার জন্য নিয়োজিত। সেখানে আমি আমার দেশের নাগরিক তো দূরে থাক, আমি আমার বাবাকে রক্ষা করতে পারলাম না। আমি আপনাকে আরও আগে থেকেই বলেছিলাম আমার পুরো পরিবার জীবনের ঝুঁকি আছে, আর তাদের নিরাপত্তা আমি নিজে দিতে চাই। কিন্তু আপনি আপনার মতো লোক রাখলেন। আমি এটা বলেছি আমি একসাথে 2 দিক দেখব, কিন্তু আপনি আমার একটা কথাও শুনলেন না। তারপরেও এটা মানা যায়? যেদিন আমার কানে আমার বাবার অ্যাক্সিডেন্টের কথা আসে, সেদিন আমি আপনাকে কতবার বলেছি, হাত জোর করে বলেছি, প্লিজ স্যার আমাকে যেতে দিন, আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাকে আমার পরিবারের দেখার মতো কেউই নেই। তখন আপনি আমাকে বললেন তোমার মিশন আছে,
তোমাকে ছুটি দেওয়া যাবে না, অথচ আপনি আমাকে স্যার মিশনটা পরিচালনা করতে পারতেন। এখন আপনি বলেন, আমার জায়গায় আপনি থাকলে আপনি কি করতেন? আমার কথাগুলো শুনে নিজাম স্যার মাথা নিচু করে রাখলো। তাই আমি সেই মুহূর্তে একটা সিদ্ধান্ত নিলাম যে কাজ করে দেশ ও দেশের জনগণের নিরাপত্তার জন্য, অথচ নিজের পরিবার নিরাপত্তাহীন। তাই দেশের নিরাপত্তা বাদ দিয়ে পরিবারের নিরাপত্তার ভার নিতেই এই চাকরি ছেড়ে দিলাম। এখন কি তুমি আর চাকরিতে জয়েন করবে না? না, করব না। আমার কথা শুনে স্যার মন খারাপ করে উঠে চলে যেতে লাগলো। তখন আমি তাকে ডাক দিলাম, স্যার। আমার কথা শুনে স্যার পিছন ফিরে তাকিয়ে বলল, কিছু বলবা আহমদ? আমি জয়েন করব না, ঠিক আছে, কিন্তু আমি আপনার সাথে আনঅফিশিয়ালি কাজ করব। সত্যি? হুম। তোমাকে যে কি করে ধন্যবাদ দিব তা আমি খুঁজে পাচ্ছি না। কাজ কখন থেকে শুরু করবা? আমি তো কাজ অনেক আগে থেকেই শুরু করেছি। মানে? তারপর স্যারকে সব খুলে বললাম। নাইম এত বড় ধোকা দিয়েছে আমাদের? হ্যাঁ স্যার। তা মন্দির বিরুদ্ধে কিছু প্রমাণ আছে নাকি? যদি না থাকে তাহলে আমরা তাকে শাস্তি দিতে পারবো না। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমার কাছে মোটামুটি প্রমাণ আছে। আর কিছু জোগাড় করে তারপরে এই দালালরে ধরবো। আমার এই জন্য তোমাকে ভালো লাগে? আচ্ছা আমি এখন আসি, ভালো থেকো। ওকে স্যার। তারপর স্যারকে বিদায় দিয়ে আমি আমার রুমে চলে আসলাম। আর আমার সহকারীকে ফোন দিয়ে বললাম, হ্যালো রানা। ভাই বলেন। তোরা ভালো করে চোখ কান খোলা রেখে ডিউটি কর। তারা যে কোনো মুহূর্তে আক্রমণ করবে আমাদের পরিবারের ওপর। স্যার আপনি চিন্তা করবেন না, আমি সব সামলে নেব। আর ওই দিকের খবর কি? আর কোনো প্রমাণ পেলি? আমার খবরই খোঁজ লাগাচ্ছে। ও আচ্ছা, আমাকে নিয়মিত আপডেট দিবি। ওকে ভাই। এটা বলতে আমি ফোন কেটে দিয়ে কম্পিউটার নিয়ে বসে পড়লাম। এইদিকে জেরিন। বাবা একটা কথা বলি। বলো। বাবা আমি আহমেদকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। তুই এটা কি বলছিস? মাথা ঠিক আছে? আমি ঠিক বলছি, আমার মাথা ঠিক আছে। এখন তুমি তার পরিবারের কাছে আমাদের বিয়ের সম্বন্ধ নিয়ে যাবা। কিন্তু আহমেদ কি তোকে ভালোবাসে? ওইটা নিয়ে তুমি চিন্তা করিও না, সেটা বলছি সেটা করো। ওকে, আমি যাবনি। এই তো আমার লক্ষ্মী বাবা। রাতে শুয়ে শুয়ে ফোন টিপতেছি, হঠাৎ অচেনা নাম্বার থেকে কেউ কল দিল। আমি চিন্তা না করে কল ধরলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওপাশ থেকে মেলি কণ্ঠে বলে উঠলো, ওয়ালাইকুম আসসালাম, আমি তোমার হবু বউ বলছি। সরি, রং নাম্বার। আমার এখনো বিয়ে ঠিক হয়নি। না রং নাম্বার না, সঠিক নাম্বার। তুমি আহমেদ না? হ্যাঁ, তবে আপনি কি করে আমার নাম জানেন? বারে, আমার হবু স্বামী নাম আমি জানবো না, এটা কেমন করে হয়? দেখেন, আমি ফাজলামো করার মোডে নেই। আপনি কে বলেন, তা না হলে ফোন কাটছি। আরে আরে ফোন কাটতে হবে, আমি বলছি আমি জেরিন। ও, তা আগের নাম্বারটা কই? আছে, ওইটাকে টাকা নেই, তাই এইটা দিয়ে কল দিচ্ছি। ও। তা খাওয়া দাওয়া হয়েছে? হয়েছে। তোমার? কি করো এখন? এই তো শুয়ে আছি। তুমি? আমিও শুয়ে আছি। আচ্ছা তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই? এমনটা কেন মনে হলো? এমনটা হবে না, তুই কেন ওই অহংকারী মেয়েকে সবার সামনে প্রপোজ করতে গেলি? ভালোবাসতাম তাই। দেখতো ভালোবাসার প্রতিদান কেমন করে দিল। দেখলাম। জেরিনকে সত্যি কথা বললাম না যে নীলা এসব নিজে থেকে করেনি, এসব নাইমের ধমকের জন্য বলেছে। এসব আর বললাম না। দেখো একদম কষ্ট পাবা না, নিজেকে শক্ত রাখো আর নিজের ক্ষতি করবা না বলে দিলাম। বাবা, এত অ্যাডভাইস? তবে আমি তেমন কিছু করব না, যে যাওয়া সে গেছে। কিছু হলে তেমন করব মনে মনে ভাবলাম। আচ্ছা রাখি, তোমার আবার অফিস আছে? কিসের অফিস? চাকরি ছেড়ে দিচ্ছি। মানে কেন? যেখানে আমার বন্ধুর মান সম্মান নেই সেখানে আমি কি করে থাকি বল? তুমি আমার জন্য শুধু শুধু এত ভালো চাকরি ছেড়ে দিলা কেন? একটা গেলে 10টা আসবে, কিন্তু বন্ধুত্ব আর আসবে না। আমার প্রতি তোমার এত টান? যা। কিছু কি বলছো? কই না তো। আচ্ছা এখন তাহলে কি করবা? দেখি কি করতে পারি। কাল চৌধুরী গ্রুপের ইন্টারভিউ আছে, দোয়া করিও। ওকে, দোয়া রইল। ভালো কিছু করবা। তোমার চাকরি ধরে নাও পাকা। তুমি তো জানো না এটা আমাদের কোম্পানি, মনে মনে ভাবলাম। তারপর আরো কিছু কথা বলে ফোন কেটে দিয়ে দেখি একজন অনেক কল দিছে। তার নাম মনে হয় আর বলা লাগবে না। আমি আর কল ব্যাক না করেই ঘুমিয়ে গেলাম। এদিকে আমি কল না ধরাতেই আর ফোন ব্যস্ত দেখানোর কারণে নীলা প্রচুর রাগে আর কষ্টে কান্নামুখ হয়ে গেল। এটা আমি কি করলাম? আমার ভুলের জন্য আজ আমার ভালোবাসাকে হারাতে বসেছি। কেন যে ওই হালার কথা শুনতে গেলাম? এখন আহমেদ আমার উপর রাগ করে ফোন ধরছে না। আমি তাকে কেমনে বুঝাই এতে আমার কোনো দোষ নেই? 1 মিনিট, আমার উপর রাগ করে ফোন ধরছে না এটা মানলাম, কিন্তু ব্যস্ত কেন?
তার মানে না না, এটা হতে পারে না। আমি এখন কি করব? দেরি করলে তো ওই ডাইনি আমার আহমেদকে আমার কাছ থেকে আলাদা করে দিবে। কি করি? এই তো পেয়েছি। আব্বু আহমেদের ব্যাপারে এত কিছু জানে, তার মানে আব্বুর সাথে আহমেদের ভালো সম্পর্ক। আব্বুর কথা আহমেদ শুনবে। যাই, আব্বুর কাছে এক্ষুনি যাই। এই বলে নীলা বিছানা থেকে নেমে ছোট বাচ্চাদের মতো দৌড় দিল তার বাবার রুমের দিকে। বাবার রুমের সামনে দাঁড়িয়ে নীলা ভাবতে লাগলো, তার বাবাকে কেমনে বলবে। বাবা তো সকাল থেকে তার সাথে কথাই বলছে না। দেখা যাক কি হয়, তার বাবাকে সব খুলে বলবে। এই বলে নীলা তার বাবার রুমে গেল। এমন হুট করে নীলা তার বাবা মায়ের রুমে ঢোকাতে তারা কিছুটা অবাক হয়ে গেল। কিরে মা, তুই এখানে কিছু কি হয়েছে? মা, অনেক কিছু। বাবা, তোমার সাথে কিছু কথা আছে। রেহানা, তোমার অহংকারী মেয়েকে এখান থেকে চলে যেতে পারো। আমি তার সাথে কথা বলতে চাই না। নীলা এই কথাগুলো শুনে কান্না করে নীলার বাবার পা ধরে বলতে লাগলো, প্লিজ বাবা, আমার পুরো কথাটা শোনো, তারপর যা ইচ্ছে তাই বলিও আমাকে। আমি মাথা পেতে শুনবো। আমার পা ছাড় বলছি, আমি কারো কথা শুনতে ইচ্ছুক নই। প্লিজ বাবা, প্লিজ একটাবার কথাটা শোনো আমার। ওগো, মেয়েটা এত করে বলছে যখন, কথাটা একবার শুনো। আচ্ছা ঠিক আছে, বল কি বলবি। বাবা, শুরুতেই আমি বলি, আহমেদের অপমান করার আমার কোনো ইচ্ছাই ছিল না। আর আমি কেমনে আহমেদকে অপমান করব? আমি তো আহমেদকে নিজের চাইতে বেশি ভালোবাসি। তুই কি বলতে চাইছিস? তার মানে তুই আহমেদকে অপমান করিসনি? বাবা, আমি তাকে সবার সামনে অপমান করেছি, বাট সেটা আমার মন থেকে না। মানে হচ্ছে বাবা, ওই দিন রাতে যখন আমার উপর অ্যাটাক হওয়ার পর আমি অনেক ভয়ে ছিলাম। আমি যখন রুমে শুয়ে শুয়ে ওইসব ভাবছিলাম, তখন একটা নাম্বার থেকে কল আসে। আমি ফোন ধরে রিসিভ করে কিছু বলতে যাব, তার আগেই ওপাশ থেকে একটা ছেলে বলে, তুই যদি কাল আহমদে অপমান না করিস তাহলে তোর জানুকে মেরে ফেলবো। আজ তো তুই বেঁচে গেলি, কিন্তু তোর কলিজারে কে বাঁচাবে? আপনি কে? আমি কেন এমন করব? আমি কে সেটা জানা জরুরি না, জরুরি হচ্ছে তোমার কলিজার জান বাঁচানোর। অপমান করলে বাঁচবে, না করলে মরবে, বাকিটা তোমার হাতে। আর আমি কোনো উপায় না পেয়ে এই কাজ করি। এখন বলো, এতে আমার কি দোষ? এই কথা আমাকে তখন বলিসনি কেন? লোকটা আরও বলেছিল, এই কথা কেউ জানলে আহমেদের জীবন ঝুঁকিতে পড়বে। এই ভয়ে বলতে পারিনি। কিন্তু ওর আসল পরিচয় জানার পর তো বলতে পারতি। বলার আগেই তো তুমি চলে গেলা। বাবা, তোমাকে একটা কাজ করতে হবে। তুমি আমার আহমেদকে আমার কাছে এনে দাও। দেখ মা, তুই আমাকে যেইভাবেই কথা বলিস আর আমি যেইভাবে বিশ্বাস করেছি, আহমেদ কি সেইভাবে বিশ্বাস করবে? করবে, কারণ সে আমাকে অনেক ভালোবাসে। তাহলে তাকে বোঝা গিয়ে। এটাতে তাকে ফোন দিচ্ছি, সে ধরছে না। এখন তার বাসার ঠিকানা দাও, আমি সেখানে যাব। তাহলে আর যাওয়া লাগবে না, কয়েকদিন অপেক্ষা কর, এমনিতেই সে বাড়িতে যেতে পারবি। অপেক্ষা করতে করতে ওই ডাইনি আবার আমার আহমেদকে নিয়ে যাবে। তুমি আহমেদের ঠিকানা দাও। আচ্ছা তুই গিয়ে ঘুমা, আমি বের করছি। ওকে মাই পাপা। তুমি তো তাদের বাড়ির ঠিকানা জানো, তাহলে তুমি দিলা কেন? এখন ওদের বাড়িতে যাওয়া ঠিক হবে না, সমস্যা হবে, তাই এমন করছি। ও, তা কাল কি বলবা? সেটা কাল দেখা যাবে, এখন ঘুমাও তো। এদিকে আমি সকালবেলা ঘুমাচ্ছিলাম, এমন সময় বুকে ভারী কিছু অনুভব করতেই ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙতে যেন আমি আকাশ থেকে বললাম। আমার ঘুম ভাঙতে দেখে নীলা আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে কান্না মুখে ফুসতেছে। এটা দেখে আমি ভাবতে লাগলাম, নীলা আমার ঠিকানা পেল কোথায়? মনে হয় আঙ্কেল দিচ্ছে। আচ্ছা এটা বাদ দিলাম, দরজাগুলো কিভাবে? এইসব ভাবছি, তখন নীলা আমার বুকে মাথা দিয়ে বলল, কি ভাবছো? নীলার কথা যেন ধ্যান ভাঙলো। আমি নীলাকে ছাড়িয়ে বিছানা থেকে উঠে বললাম, আপনি এখানে? আমার হবু জামাইয়ের রুমে আমি থাকবো না তো কে থাকবে? কে কিসের হবু জামাই? আর আপনি এখানে আসলেন কিভাবে? কেন, তুমি আমার হবু জামাই, আর আমি এখানে দরজা দিয়ে আসছি। দরজা দিয়ে মানে? দরজা তো বন্ধ ছিল, কেমনে আসলেন? মিস্ত্রি আছে কি জন্য? কি মিস্ত্রি দিয়ে দরজা খুলছেন? খুলছি। তা আমার মতো গরিব ছোট লোক ফকিরের বাসায় আপনার মতো পয়সাওয়ালার কি কাজ? আহমেদ, আমি তোমাকে ভালোবাসি। আর ওই আমি নীলাকে আর কিছু বলতে না দিয়ে বললাম, থাক আর অভিনয় করতে হবে না, কতটা ভালোবাসেন সেটা বুঝে গিয়েছি। আমার পুরো কথাটা শোনো। আপনার কি কথা শুনবো? হ্যাঁ, এক কথাই শুনবো নাকি? যে তোর মতো গরিব ছোট লোকের কোনো যোগ্যতা আছে আমাকে প্রপোজ করার, নাকি আরো নতুন কিছু যা ওইখানে বলতে পারেননি? প্লিজ আহমেদ, আমাকে ক্ষমা করে দাও, আর আমার কথাটা শোনো। হাত ছাড়ুন আমার। না, ছাড়বো না। দেখো, আমি তোমাকে কাল অপমান করতে চাইনি। ও আচ্ছা, পলক কাকুর ডায়লগ বলতেছেন?
এমনি এমনি আমি অপমান হয়েছি, তাই না? এমন করে কথা বলছো কেন? আসলে নীলা আর কিছু বলতে যাবে তার আগে বললাম, কেমন করে কথা বলবো? হ্যাঁ, আর আপনাকে হাত ছাড়তে বলছি না আমি? হাত ছাড়েন বলে এক ঝটকাতে হাত ছাড়িয়ে নিলাম। গরিবের হাত ধরলে আপনার আবার শরীর ময়লা হয়ে যাবে, বুঝতে পারছেন না কেন? ময়লা হবে না কি হবে এটা আমি দেখব। তুমি শুধু একবার আমার কথা শোনো প্লিজ প্লিজ, তারপর তুমি আমাকে যা শাস্তি দেওয়ার তাই দিও। এত করে যখন বলছে, দেখি কি বলবেন বলেন। আমি তো সব জানি, তারপর একটু ভালো করে শুনছি আর কি। তারপর নীলা আমাকে একে একে সব বলে দিল, আর আমিও শুনলাম। কিন্তু আমি তো নীলাকে একটা শিক্ষা দেব তার রাগের ব্যবহারের জন্য, আর আমি দেখি আমার রাগ কীভাবে ভাঙায়। দেখো আহমেদ, এখানে আমার কোনো দোষ নেই, সব দোষ ওই ছেলেটার। থাক, আর মিথ্যে বলতে হবে না। আহমেদ, আমার কথা একটু বিশ্বাস করো, আমি সত্যি বলছি। আমি আপনার মতো মেয়েকে চিনি, যে মেয়ে সাদা কাগজ একটা এগ্রিমেন্ট বানিয়ে নেয়, আর সে মেয়ে এটা বানিয়ে বানিয়ে মিথ্যা বলেনি। এটার কি প্রমাণ আছে? আমি সত্যি বলছি আহমেদ, এসব আমার ইচ্ছেতে করিনি। ওই সব আমি আর কিছু বলতে না দিয়ে বললাম, থামেন, আর কত অভিনয় করবেন? একটু বলবেন আমাকে। প্রথম তো 2 মাস ভালোবাসার অভিনয় করলেন, তারপর আমাকে সবার সামনে অপমান করলেন, আর এখন বলছেন এগুলো আপনাকে দিয়ে করানো হয়েছে। তাই সব অভিনয় আমার সাথে না করে কোনো সিনেমাতে গিয়ে করেন, একদিনে ফেমাস হয়ে যাবেন। তোমাকে কি করলে বিশ্বাস করবে? আমি তোমাকে অপমান করতে চাইনি, আমি তোমাকে সত্যি ভালোবাসি। কিছুই করা লাগবে না, আপনি এখন আমার বাসা থেকে যান তো, যান। না, তুমি যতক্ষণ আমাকে বিশ্বাস করবে না ততক্ষণ আমি যাব না। দেখেন, আপনার মতো অহংকারী মেয়েকে বিশ্বাস করে একবার ঠকেছি, আর ঠকতে চাই না। এখন বের হন আমার বাসা থেকে, লোকে দেখলে অন্য কিছু ভাববে। ভাবলে ভাবুক, আমি বের হব না। আমি তো তোমার ভালোর জন্যই তোমাকে অপমান করছি, তা না হলে সবার সামনে তোমাকে ভালোবাসি বলতাম। কত ভালো যে করেছেন সেটা আপনাকে বোঝাতে পারবো না। এই বলে নীলার হাত ধরে নীলাকে দরজার বাইরে নিয়ে গেলাম। তারপর, আপনার অনেক ভালোবাসা দেখেছি, এখন একটু বাড়ি যান আর আমাকে মুক্তি দেন। এটা বলে আমি নীলার হাত ছেড়ে বাসার ভিতরে ঢুকতে যাব, তখনই নীলা আবার দরজা ধরলো। আমি ঘুমাবো, আর আমি বলছি না আপনাকে চলে যেতে, যাচ্ছেন না কেন? ব্যাস, অনেক হয়েছে। তোকে মুক্তি দিব মানে তোকে বন্দি করতে আসছি, আর তুই আমাকে বের করে দিচ্ছিস। করে দিতেছি, এখন জানতো এখানে। যাচ্ছি যাচ্ছি, আর বলতে হবে না, তুমি নিশ্চিন্তে থাকো তোমার রুমে। যাক বাবা, কই ভাবলাম রাগ ভাঙাবে, এখন তো দেখি সে নিজে রাগ করে চলে যাচ্ছে। নিজে নিজে এসব বলতে বলতে দরজা বন্ধ করে রুমে গেলাম ফ্রেশ হতে। এদিকে নীলা আমার বাসা থেকে বের হয়ে রাস্তায় গাড়ির কাছে গিয়ে বলল, এই তোমার বন্দুকটা দাও তো। নীলার একটা বডিগার্ড কে বললো কথাটা। আসলে এখন আমি নেই, তাই রফিক সাহেব তার মেয়ে নিরাপত্তার জন্য 5 জন বডিগার্ড পাঠিয়েছে। তাদের মধ্যে একজনকে এই কথাটা বলল নীলা। ম্যাম, বন্দুক দিয়ে আপনি কি করবেন? সেটার কারণ আপনাকে দিতে হবে নাকি? এত কথা না বলে বন্দুক দিন। না ম্যাম, এটা দেওয়া যাবে না, সমস্যা হবে। তোকে দিতে বলছি না আমি। এটা বলে নীলার হাতে বন্দুকটা দিল, আর নীলা একটা মুচকে হাসি দিয়ে বলল, অনেক হয়েছে তোর নটাঙ্কি, আর সহ্য করব না, অনেক সহ্য করছি। এইবার বুঝতে পারবি এই নীলা কি জিনিস। এই বলে নীলা আবারও আমার বাসার দিকে হাঁটা ধরলো। আমি ফ্রেশ হচ্ছিলাম, তখন মনে হচ্ছে কেউ কলিং বেল বাজাচ্ছে। প্রথমে মনে হলো, পরে বুঝতে পারছি ঠিকই কলিং বেল চাপতেছে। তারপর আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে দরজা খুলে দিতে দেখি নীলা। আমি মনে মনে খুশি হলেও তাকে বুঝতে না দিয়ে বিরক্তির চাপ নিয়ে বললাম, আপনি আবার এসছেন? আমি না বলছি আপনাকে এখান থেকে চলে যেতে, আর আসবেন না এখানে। চলে যাব, আগে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা করে নেই, তারপর চলে যাব। কি কাজ? আগে বল, তুই আমার কথা বিশ্বাস করে আমাকে ভালোবাসবি? আমি আপনার কথাই তো বিশ্বাস করব না, আর ভালোবাসা তো দূরে থাক। তুই এই কথাটা ফাইনাল? ফাইনাল। ওকে, তাহলে আমার কাজটা কর। এই বলেই নীলা পেছন থেকে কিছু একটা বের করতেই আমার যা যা অবস্থা হয়ে গেল। কারণ নীলা পেছন থেকে একটা বন্দুক বের করে আমার বুক বরাবর ধরলো। বন্দুক? নীলা, এটা কেমন আচরণ? বন্দুক নিচে নামা বলছি। তা কি যেন বলছিলে আমাকে, ভালোবাসবি না না কি একটা বলছিলি তো? আমি কই কিছু বলিনি তো। না, তুই বলছিলি তুই নাকি আমার কথা বিশ্বাস করবি না, আমাকে ভালোবাসবি না। তা এটা কি সত্যি? না না, নীলা আগে বন্দুকটা নিচে নামাও, তারপর আমি বলছি। এই বলে এক পা দিতেই, ওই সামনে আগাবি না, তা না হলে একেবারে উপরে। তা কি হলো, বলবি নাকি দিমু চালিয়ে? না না, এমনটা করো না, আমি তোমার সব কথা বিশ্বাস করছি, এতে তোমার কোনো দোষ নেই, আর আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। প্লিজ এবার তো নামা বন্দুক।
এই তো লাইনে আইসে চান্দু। না, এখনো নামানো যাবে না। আগে আমাকে বল, বউ আমি তোমাকে ভালোবাসি। বউ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু সোনা। এখন চলো। কোথায়? এত প্রশ্ন করছিস কেন? যেতে বলছি চল, তা না হলে। আচ্ছা বাবা, যাচ্ছি। কি গুণটি দেখছেন? রাগ ভাঙাবে না, উল্টো রাগ দেখে মানাবে। বাবারে, এ কোন বেরির পাল্লায় পড়লাম কে জানে। মনে মনে না বকে হাঁটো বেটা, না হলে চালিয়ে দিব। এত রাগও কেন? সুন্দর করে বললে হতো না? কান্না করে সব দিক দিয়ে দেখেছি, কিন্তু তোকে মায়ের উপরে রাখতে তারপরে কথা শুনবি। এখন চুপচাপ হাঁট। আমি আর কিছু না বলে হাঁটতে লাগলাম, আর নীলা আমার পেছনে বন্দুক ধরে হাঁটতেছে। একটিবার বাসা থেকে বের হয়ে গাড়ির সামনে চলে আসলাম। এই তোরা এই পোলাটারে ধরে গাড়িতে উঠা। আর গাড়িটা দেরি করলো না। আমার মতো চিকনাকে 2 হাত ধরে গাড়িতে ঢুকিয়ে দিয়ে 2 পাশে 2 জন গিয়ে বসলো, আর নীলা গিয়ে বসলো ড্রাইভিং সিটে। আর গাড়ি চালাতে লাগলো নীলা। নীলা, আমরা কোথায় যাচ্ছি বলবা একটু? গেলেই দেখতে পাবি, এখন চুপচাপ বসে থাক। নীলার দমক শুনে চুপ হয়ে গেলাম। কিছুক্ষণ পর নীলা একটা জায়গায় গাড়িটা থামিয়ে বলল, এই তোরা ওকে গাড়ি থেকে সাবধানে নামা, যাতে পালিয়ে যেতে না পারে। গাড়িটা নীলার কথা মতো আমাকে গাড়ি থেকে নামালো। আর নীলা যেই জায়গায় নিয়ে আসলো সেই জায়গায় দেখে তুমি অবাক। নীলা, আমরা এখানে কেন? কেন আবার? বিয়ে করতে। বিয়ে করতে মানে? বিয়ে করতে মানে বিয়ে করতে। না, আমি বিয়ে করব না। কাউকে না জানি এইসব ঠিক হবে না। কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা পরে দেখা যাবে। তুমি ভাবছো আমাকে রেখে অন্য বেডিলে নিয়ে সংসার করবা, তাই না? আমি থাকতে এটা হতে দিব না, তাই আজকে আমি তোকে নিজের করে নিব। দেখো, এমন পাগলামো করো না। আমি বাবা মাকে বলে তাড়াতাড়ি না হয় বিয়ে ঠিক করব। সেটা আর লাগবে না, চুপচাপ কাজী অফিসের ভেতরে চলো। এই তোরা তোদের দুলা ভাইকে নিয়ে আয় তো। এই বলে নীলা কাজী অফিসের ভিতরে চলে গেল। এইদিকে আমি, ভাই আপনার আমাকে ছেড়ে দেন, আমি চলে যাই। এ মেয়ে পাগল হয়ে গেছে, আমি বেডির বিয়ে করবো না। কিন্তু গিয়ে শোনা কার কথা, আমাকে 2 জন 2 পাশ থেকে ধরে কাজী অফিসের ভিতরে নিয়ে গেল। কিরে, তোদের আসতে এতক্ষণ লাগে কেন? প্লিজ নীলা, এমনটা করো না বলছি। কিন্তু নীলা আমার কথায় কান্না দিয়ে কাজীকে বলল, আপনি বিয়ে পড়ানো শুরু করেন। এটা বলতে তখনই নীলার ফোনটা বেজে উঠলো। হ্যালো বাবা, বলো। মা, তুই কোথায়? বাসায় কখন আসবি? একেবারে তোমার জামাইকে নিয়ে আসবো। মানে? মানে হচ্ছে শয়তানটা আমাকে কি বলে, ভালোবাসবে না, তাই একেবারে বাসা থেকে তুলে কাজী অফিসে নিয়ে আসলাম। এখন বিয়ে করছি, ডিস্টার্ব করিও না তো। ওগো, কি হয়েছে? কিছু না, তোমার মেয়ে বলেছে জামাই নিয়ে আসবে। ও, তাহলে তো ভালো। এই কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, জামাই আসবে ঘরে। সবকিছু ভালো করে সাজা। যেমন মা তেমন মেয়ে, সবকিছুতেই তারা তাদের উপর কোনো কথা বলা যাবে না। এইদিকে আমার বাবা মা দাদু বসে আছে সোফায়। তাদের সামনে আরেকজন লোক হচ্ছে জেরিনের বাবা। দেখেন ভাই, ভাবি আমার একটা মাত্র মেয়ে, আপনার ছেলেকে পছন্দ করে। তারা কলেজেও একসাথে পড়েছে। আহমেদ আর জেরিনকে ভালো মানাবে। এখন বলতে যাচ্ছি যে আপনারা কি আমার মেয়েকে আপনাদের বাড়ি বউ বানাবেন? দেখেন, আমাদের ইচ্ছে ছিল আমার বন্ধুর মেয়েকে আমার বাড়ির বউ করব, তবে আপনি যখন এসে বলছেন তারা একে অপরকে চিনে, আবার বন্ধুও বটে, এবং আপনার মেয়ে আমাদের মোটামুটি পছন্দ হয়েছে, কিন্তু আহমদ থেকে অনুমতি নিতে হবে, কেননা আজকালকার ছেলে মেয়ে বুঝতেই পারছেন। মিরাজ ভাই, আপনি ঠিক বলেছেন। তাহলে আমি এখন জিজ্ঞাসা করে দেখি। ওকে। নেহাল, তোর ভাইয়াকে একটা কল দে তো বাবা। ওকে বাবা। এটা যখনই ফোন বের করে আমাকে কল দিতে যাবে, তার আগেই নেহালের হাতে টাকা ফোনটা বেজে উঠলো। বাবা, তোমার বন্ধু কল দিয়েছে, কথা বলো। দে তো, কি জন্য কল দিছে দেখি। তারপর নেহালের থেকে ফোনটা নিয়ে মিরাজ চৌধুরী বলল, কিরে রফিক দোস্ত, এতদিন পর কি করে কল দিতে মনে কইল? আরে রাগ তোর মানেটা নে আগে। আমার মেয়ে একটা কাম করে লাইছে। কি কাম বেটা? ভাই, আমার মেয়ে বিয়ে করে লাইছে মনে হয়। ও, তাহলে তো ভালো কথা। ভাই, তাহলে বিয়ের দাওয়াত কখন দিবি শুনি? আরে ভাই, কার সাথে করছে সেটা আগে শোন। বল। তোর ছেলেকে। এটা বলতেই মিরাজ চৌধুরী চিৎকার দিয়ে বলল, ভাই তুই ঠিক বলছিস তো ভাই? কেমনি কি? আহমদ তো আমাদের কিছু বললো না। কেমনে বলবে? আমার মেয়ে তো এইসব জোরাইছে, তোর ছেলেকে জোর করে তুলে নিয়ে গেছে বিয়ে করতে। ভাই, তাহলে আজ বিকালে ওই কথাবার্তা কইতে হইব, না হইলে এরা কি থেকে কি করে নিজেও জানি না। কিছু কি হয়েছে? না, তেমন কিছু হয়নি। তাহলে আপনার ছেলেকে
কল দিন। আসলে আমি এইমাত্র জানলাম আমার ছেলের পছন্দ আছে, আর সে এই বিয়ে করতে পারবে না। না আহমেদ, কোনো পছন্দ নেই। দেখ, আহমদ নিজে বলছে, এখন আমাদের কিছু করার নাই। আঙ্কেল আন্টি, আপনারা চাইলে সব হবে। আপনারা রাজি থাকলে আহমেদ রাজি হয়ে যাবে। প্লিজ, আপনি আহমেদকে অনেক ভালোবাসি। আমি আহমেদকে ছাড়া বাঁচবো না। দেখো, তোমার কষ্ট বুঝতে পারছি, কিন্তু আমি আমার ছেলের পছন্দ ছাড়া সিদ্ধান্ত নিতে পারবো না। দেখেন ভাই, আমার ছেলে যদি রাজি থাকতো তাহলে সব হতো, কিন্তু আমার ছেলে রাজি না, এটা বুঝতে পারছেন হয়তো। মিরাজ ভাই, আমি বুঝতে পারছি। চল জেরিন মা, বাড়ি চলো। না, আমি যাব না। আমাকে আহমেদের কাছে নিয়ে যাও, আহমেদকে এনে দাও। তা না হলে আমি যাব না। দেখ মা, পাগলামো করিস না, তোকে এর থেকে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো। ভালো লাগবে না, আহমেদ হলে হয়। তারপর অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে জেরিনকে জেরিনের বাবা বাসায় নিয়ে গেল। এদিকে নীলার বন্দুকের ভয় এবং ধমকের মধ্যে আমাদের বিয়েটা সম্পন্ন হলো। ভাবতেছি কী থেকে কী হয়ে গেল। চেয়েছিলাম পানি, পেয়ে গেলাম শরবত। তো বন্ধুরা, এরপরে কী হয়েছে আর লাস্ট ফিনিশিং কী